শুরু করি আপনার একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে মনে পড়ে। যেখান থেকে আমার মনে আছে সেখান থেকে বলি। যখন আমার 5 থেকে 7 বছর বয়স, তখন আমাদের ছোট্ট একটা সংসার ছিল। আমি একা ছিলাম, আমার বাবা আমার মায়ের নিয়ে একা ছিলাম। আমি একটা মাদ্রাসায় পড়তাম। বাবা কি করতো? বাবা রিক্সা চালাইতো। বাবা রিক্সা চালাতো, আচ্ছা। জি। এটা তো মাদারীপুরের ঘটনা? জি, মাদারীপুরের ঘটনা। ওকে। বাবা রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, চালায় আমার ছোট্ট একটা মাদ্রাসায় ভর্তি করছিল। আমি মাদ্রাসায় যাইতাম আইতাম। তারপরে যাই হোক, বাবা দাদা দাদির সাথে একটু ঝগড়া হয়ে ঢাকায় নিয়ে আসলো আমাদের। ওই ছোট বয়সে? জি। আচ্ছা। ঢাকায় না, ঢাকা ইসলামবাগে আমাদের রাখলো। রাইখা ওইখানে একটা মাদ্রাসা আমার ভর্তি করলো, কিন্তু আমি পড়াশোনা করলাম না। কেন করতে পারি নাই? মানে তো আমার বাবার একটা প্রবলেম ছিল, আমারও প্রবলেম ছিল। কি প্রবলেম? যেমন সে মনে করেন যে একটু অন্য ধরনের ছিল, যেমন এক জায়গায় থাকতে পারতো না। আর তার একটা স্বভাব ছিল, যেটা মনে করেন গিয়া মানে তো টানা হেঁচড়ার একটা স্বভাব আছে না মানুষের। টানা হেঁচড়া, ঠিক আমি বুঝতে পারছি। একটু যদি বুঝিয়ে বলেন, কারণ লেখাপড়ার ব্যাপারটা তো অনেক সিরিয়াস ব্যাপার। এটা না করলে আপনার ভবিষ্যতে সমস্যা হবে। এটা নিয়েও কিছু টানা হেঁচড়া, একটু এটা নিয়ে টানা হেঁচড়াটা বলতে কি, আমার বাবা মনে করেন এখন ভালো, আল্লাহ পাক নয় অনেক ভালো করছে, কিন্তু ওই সময়টা উনি মনে করেন যে একটু ছেঁচড়া টাইপের মানুষ একটা থাকে না, জি, ওইরকম ছিল। মানুষের টাকা মেরে দিত, একটা জিনিস নিলে দিত না, কোনো ওখান থেকে পালাই যেত। আচ্ছা আচ্ছা, এরকম ছিল। এটা কি অভাবের কারণেই হতো? হ্যাঁ, অভাবের কারণে হয়তো। ওকে। তখন মনে করেন আমার একটা ছোট ভাই হইল। পালাই গেলে কি আপনাকে সাথে নিয়ে পালাতে হতো? আমাদের না, ওই সময়টা যখন ওই জায়গা থেকে পালাই গেল, তখন আমার মার আর আমার ছোট ভাইটা 6-7 মাস বয়স হইব। আচ্ছা আচ্ছা। ওই সময়টা মনে করেন আমার বাবা আমাদের সবাইকে ফালাইতে একাই পালাইছে। মানে কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার কারণে এটা হয়েছিল? টাকা ধার নেওয়ার কারণে না, তো কিছু জিনিসপাতি নিয়ে পালাইছে। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন আমরা, মামি, আমার মা, আমার ছোট একটা ভাই, অন্য আর কোন ভাই হয়নি ওই সময়। জি। ইসলামবাগে চুনালার বাড়ি, জায়গাটার নাম চুনালার বাড়িতে আমরা মায়ের নিয়ে, আমি, আমার মা আর আমার ছোট ভাই ওইখান থেকে আসতে দিব না আমাদের, আমরা পলায় আসা ধরছি। ওই সময় আমার এক কাকা হয় আমাদের দেশের। জি। তার নাম হলো সলে গাজী নামে পরিচিত সে সব জায়গায়। সে মনে করেন আমাদের যে মালপত্র ছিল ওটা নিয়ে আমাদের নৌকায় উঠাই দিতে আসছে। আইসা, আপনারা কোথায় যাচ্ছেন? মানে আমরা দেশের বাড়িতে চলে যাব। বাবা পালিয়ে গেছে, আপনারা দেশের বাড়ি যাবেন? জি জি। আচ্ছা। তারপরে সে মানে আমাদের লঞ্চে উঠাই দিতে, সে নৌকা চালায়, তো ওই নৌকা নিয়ে আমাদের উঠাই দিতে আসছে। আমাদের ঘরে এই লোকটা কে ছিল যে আপনাদেরকে তুলে দিচ্ছে? আমাদের সম্পর্কে কাকা হয়, পাশে থাকতো। হ্যাঁ, আমাদের এক এলাকায় পাশে থাকতো। তারপর সে মনে করেন আমাদের উঠাই দিতে গেছে। উঠাই দিতে গিয়া মানে আমাদের, আমি ওই সময় আমার পাঞ্জাবি সবকিছু ছিল। জি। তো সব জামা কাপড় সে রাইখা দিছে, কোনো কিচ্ছু আমাদের দেয় নাই। যে আমরা একটা বিছনা পাইতে যে লঞ্চের ভিতরে আসবো, সে সেই জিনিসটাও দেয় নাই। এগুলো রেখে দিয়েছে মানে? সব সে রাইখা দিছে। আপনার বাড়ির ঘরের জিনিসপত্র সব রেখে দিয়েছে, ইত্যাদি যেখানে যা ছিল সে রাইখা দিছে। তখন তো আমার মা অনেক কান্না করলো, আমার বুকে নিয়ে। আমার ছোট ভাইটা, ছোট ভাইয়ের বয়স তখন কত? তখন 6-7 মাস। ওকে। কিন্তু তারও একটা বাচ্চা নিতে যে একটা কাপড় লাগে, সেই জিনিসটাও সে দেয়নি। টোটালি সবকিছু সে রাইখা দিছিল। আমরা কষ্ট করে আমার দেশের বাড়িতে আসলাম। আয়সা মনে করেন আমার দাদার কাছে সবকিছু বিস্তারিত হইলা বললাম। বলার পরে আমার দাদা ভাই সে বললো যে আমি নিজেই খাইতে পারি না, তো খাওয়ামো কই থেকে। ওকে। আমার আম্মুরে মনে করেন যে সে আর পাত্তা দিল না। আমরা বাড়িতে 2-3 দিন থাকি, আমার নানা বাড়িতে কিছুদিন বেড়াইলাম। বেড়াই আমরা মাদারীপুর শহরে, কিন্তু আমাদের ওখান থেকে শহরে যেতে ওই সময় ভাড়া লাগে 10 টাকা। জি। তারপর আমরা দুজন, আমি, আমার মা, আমার ছোট ভাই, আমরা মাদারীপুর আমার খালার বাসা, সেখানে গেলাম। সেখানে কিছুদিন থাকলাম। এর ভিতরে আমার বাবা আবার আসছে আমাদের কাছে। আইসা আবার আমার আম্মুর কাছে মাপ মুখ চাই আসে, আবার আমাদের নিয়ে টুকটাক করে ভালোভাবে চলতেছিল। এইভাবে করে আমরা আবার ঢাকায় আসলাম। মোটামুটি ভালোভাবে চলতেছি, কিন্তু আমার পড়ালেখা হইতেছে না, সেও আমার ভর্তি করতেছে না। তারপরে এইভাবে করে আমি মনে করেন ওই জায়গা থেকে আবার দেশে আমরা আবার চলে আসলাম ঢাকা থেকে। জি। ঢাকা মানিকনগরে ছিলাম, খুব একটা ভালো জায়গায় ছিলাম, খুব ভালোই ছিলাম আমরা। সেইখান থেকে যে কোনো একটা অকারেন্সের কারণে আমার বাবা আমাদের নিয়ে আবার দেশের বাড়িতে চলে আসে। অকারেন্সটা আমি জানতে চাই, যদি আপনার বলতে কোনো সমস্যা না হয়। কি ছিল অকারেন্স? যেমন আমার বাবা একটা মনে করেন যে কোনো একটা মানুষের একটা জিনিস নিয়ে ওই জায়গা থেকে চলে আসে, মানে চুরি করে। জি জি। ওকে, এরকম ছিল। তারপরে আনার পরে আমরা আবার দেশে চলে আসছি। ওই দেশে বৈশা আবার আমার মাদ্রাসা ভর্তি করলো। আমি পড়াশোনা করি, তেমন একটা ভালো না। আমি তেমন একটা দুষ্টামি করতাম, অতিরিক্ত। জি। দুষ্টামি করার কারণে সে মনে করেন আমার অনেক মারধর করতো। ওই আম চুরি করতাম, এটা চুরি করতাম, ওইটা চুরি করতাম। এই অভ্যাসটা ছিল আমার ওকে ছোটবেলা থেকে। যেমন মানুষের একটা যে টান্ডা থাকে, ওই জিনিসটা তো পূর্ণ হয় নাই, ওই জিনিসটা আমি এইভাবে করে করতাম। তারপরে মনে করেন এইভাবে করতে 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 আমরা ওই জায়গায় আমি 2 বছর পড়াশোনা করলাম, ওই মাদ্রাসা লাইনে। ওকে। করার পরে আমার যে বাবা, উনি আবার আমাদের নিয়ে চলে আসলো। ওকে। ঢাকায় লুকিয়ে কোনাপাড়া কাঠের পোলে আমরা ওই জায়গায় বেশ কিছুদিন থাকলাম। আমার বাবা আমার পড়াশোনা বন্ধ করে দিল। ওকে। তখন আমরা 3 ভাই, আমার তখন বয়স 12 থেকে 13। ওই সময়টাতে আপনি কোন ক্লাসে পড়ছিলেন মাদ্রাসা, মনে আছে?
ওই জায়গায় কোনো নুরানি মাদ্রাসায় কোনো ক্লাস থাকে না? কোনো ক্লাস কি ছিল, কোরআন শরীফ মুখস্থ করতে না না, হতো? কোরআন শরীফ না। ওটাও ছিল না। না, না। আলেমি লাইনের একটু ভিন্ন ধরনের পড়াশোনা। হ্যাঁ, ঠিক আছে, এটা সম্পর্কে আমারও তেমন কোনো আইডিয়া নেই, বলুন তারপর। তারপরে ওই জায়গায় তখন আমরা হইলো গিয়া 2 ভাই 1 ভাই 3 ভাই হইছি আমরা। আচ্ছা 3 ভাই সবই ছোট ছোট, আমি একটু মোটামুটি বড়। আমার বাবা আমার লেদ মিস্ত্রি কাজে দিয়ে দিল। আচ্ছা, আমার বেতন হলো 600 টাকা মাসে। 600 টাকা বেতন। জি, মাসিক। আপনারা তখন 2 ভাই? না, আমরা 3 ভাই। 1 ভাই তখন আরেকটা ভাই হয়েছে? জি জি। ওকে। তখন আমরা 3 ভাই। বাবা তখনও রিক্সা চালায়? হ্যাঁ, 12 থেকে 13 বছর বয়স তখন বাবা রিক্সা চালায়, ওই জায়গায় থাকে। আচ্ছা। একটা রিক্সা কিনছে আমার আব্বা, ওই জায়গায় কিনা ওইটা নিয়ে চালায়। কিনছে বলতে কি কিস্তি নিছে, কিস্তিতে দৈনিক জমার সাথে কিছু টাকা বাড়ায় দিয়া, কিন্তু কিছুদিন চালাইলে আমাদের হয়ে যাবো। আচ্ছা। ওই হিসাবে নিচে নেওয়ার পরে ওই রিক্সাটা আমার বাবা চালায়, আমরা থাকি ওই জায়গায় লতাদের বাড়ি নামে কোড়াপাড়া কাঠের পর। জি। ওই জায়গায় বেশ কিছুদিন থাকলাম। আমার এক ফুবা আছে, নাম তার এজাজুল, সে এখন বর্তমান বাহিরে থাকে। সে আমাদের ওই জায়গায় বেড়াইতে গেল। বেড়াইতে যাওয়ার পরে সে মনে করেন আমার বাবার সাথে কি একটা পরামর্শ করলো যে ভাই এই জায়গায় থাকবো না, এই জায়গা না থেকে আমি আমার লগে বিক্রমপুরে চলেন আমাদের সাথে। ঠিক আছে, তা আমার আব্বা বলে ঠিক আছে যাবো। তারপর একটা পরামর্শ দিল, আমার আব্বার তো একটা স্বভাব আছে আগের, জি, টানার স্বভাব। তো একটা সিডি আছে না, এই সিডি ওই সময় তো অনেক দামি, সিডি গুলা অনেক দামি। ওকে। ওই একটা সিডি ভাড়া নিল, আর একটা হলো কি আপনার যে সাদা কালো টিভি ভাড়া নিল ঘরে দেখার জন্য। আপনার বাবা? হ্যাঁ। ওকে। টিভি আর ওই ভাড়া নিয়া 2 দিনের কথা ওকে ভাড়া নিছে, কিন্তু তারপরের দিনে আমরা মনে করেন এই বাসা থেকে ওই সিডি টিভি আর ওই যে বেটার থেকে রিক্সা নিয়েছিলাম, ওইটা নিয়ে আমরা মনে করেন টোটালি চলে আসছি। আচ্ছা। কিন্তু সেটা কিন্তু আমরা জানি না। আমারে আর আমার আম্মুরে আর আমাকে ভাইকে কইছি তোরা দেশে যা, তোরা দেশে গেলে আমি কদিন পর তোকে জানবো, এই কথা কইছে মতো আমরা তো দেশে চলে গেছি। মানে এটা ঢাকার ঘটনা? জি জি। আপনাদেরকে এই সিডি মিডিয়া গুলো ভাড়া নিয়ে এসে আপনাদেরকে দেশে পাঠিয়ে দিল? হ্যাঁ হ্যাঁ, দেশে পাঠাই দিছে। দেশে পাঠাই দেওয়া কালীন আমার বাবা ওই সব নিয়ে সে মনে করেন চলে গেছে, মানে তো আমার যে ফুবা তার সাথে। আচ্ছা। কিন্তু ওইখান থেকে পলাই গেছে, সোজা কথা। আচ্ছা। পলাই গেছে মতো আমরা তো আবার সেই জায়গায় গেছি। আচ্ছা। কিন্তু সেটা তো আর মনে করেন আমরা জানি না যে জায়গাতে কিছু হয়েছে। গেছি মতন আমার বাবা কে তোর আইসস, হ্যাঁ গেছি মতন মনে করেন আমার বাবা আমাকে বলে সেদিনকে আবার কাপড় চুপড় মনে করেন লইয়া হ্যান থেকে মনে করেন যে চল বেড়াতে যাবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার বাবা কিছুদিন পর পরই কিছু না কিছু চুরি করে এবং ওখান থেকে আপনাদেরকে কিছু না কিছু হ্যারাসমেন্টের শিকার হতে হয়। না, ঢাকা হয়তো- থেকে হয় মাদারীপুর, মাদারীপুর থেকে ঢাকা, এরকম শিপমেন্টের মধ্যে থাকতে হচ্ছে। হ্যাঁ, হয়তো কিছু চুরি করে কিংবা কারো টাকা মাইরা দেয়, এটাই তো এক ধরনের চুরি করে। জি জি। হ্যাঁ। তারপরে ওইখান থেকে আমাদের নিয়ে আবার বেড়ানোর নাম কইরা মানে চল তোর ফুবাগো বাসা থেকে বেড়াই আসি, হ্যাঁ। এই কথা বইলা নিয়ে গেল বিক্রমপুরে আমাদের। এখন গিয়ে দেখি যে টিভি সিডি ভাড়া আনছিল ঘর, সেই সিডি সেই জায়গায় চালায় না আমার মানে মা। ভাড়ার সিডিটা সে মেরে দিয়েছে? হ্যাঁ। ওকে। এখন আমার মা মনে করেন এইসব নিয়ে আমার আব্বারে কইলো কি তুমি কি ভালো হইবা না, পোলাবান বড় হইতাছে, তুমি কেমনই করবানি। এর লেগে আমার আব্বা আমার মারে অনেক টর্চার করে। আপনার সামনে মনে আছে জি। সেটা? মনে আছে কি নিয়ে মেরেছিল বা কি করেছিল? হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। কি করেছিল? ওই জায়গায় যে আমার মা মনে করেন এই কথা কইতাছে, এখন তো বেহনের জায়গা তো মেহমান হিসাবে গেছি। আমার মারে দইরা নিয়া ঘরের ভিতরে নিয়ে মনে করেন আমার মার এই জায়গায় একটা গুছা দিছে, ইস। এই জায়গায় একটা গুছা দিছে, আমার মার এরকম খুলে গেছে এই জায়গাটা। আর অনেক মারছে, মারানে আমার মা মনে করেন যে সোজা অজ্ঞান হয়ে গেছে ওই জায়গায়। তারপরে আমার যে ফুগুর যে ননস আছে, হ্যাঁ এরা মনে করেন আমার মারা সুস্থ করছে। তারপরে মনে করেন যে আমার বাবারে বললো যে কি করবা, তা আমার বাবাকে আমি এখানে থাকুম, এই জায়গায় করলাম আমরা। ওকে। তাহলে আমরা 400 টাকা 300 টাকা ভাড়া দিয়ে যাই, ওই জায়গায় একটা রুম লইছিলাম, নিয়ে ওই জায়গায় আমরা থাকতেছি। ওই জায়গা থেকে ওই রিক্সা বেচা ওইখান থেকে বালিগাঁও গেলাম আমরা। বালিগাঁও গিয়া মতি মিয়ার বাসায় আমার বাবা একটা রুম লইলো, এই জায়গায় আমরা ভাড়া থাকুন। মানে ভাড়া লইলো আমার বাবা, ওই জায়গায় এত ভালো, আমার বাবার মুখে এত রস আল্লাহ পাক দিছে, খুব সুন্দর। তারপরে মতি মিয়ার মন জয় করে ফেলাইছে, হে মনে করেন নতুন 20টা রুম উঠাইছে, 20টা রুমের ম্যানেজার বানাই দিল আমার বাপের। ওকে। ওকে। 20টা রুমের ম্যানেজার বানাই দিলে, হ্যাঁ বাড়ির যে জায়গা সম্পত্তি দেখা দুহার দায়িত্ব দিয়ে দিল হ্যাঁ উপরে। হ্যাঁ করলো কি এই জায়গায় থাকতেছে, আমরা থাকতেছি খুব আনন্দে, অনেক ভালো আছে এই জায়গায়। আমার একটা দর্জি মাস্টারের কাম দিল, মানে আমার এই মাস্টার নাম ছিল বাসার নিয়ে। ওকে। এই জায়গায় কামে দিছে, আমি কাম করতেছি, হাতের কাম টুকটাক শিখতেছি। এখন মনে করেন যে যখন করে ভালোই চলতেছি, 4-5 মাস বা 6 মাস হয়ে গেছে। জি। আমি ব্লাউজ টুকটাক সিলাইতে পারি এই সময়টা, ব্লাউজ এই ছায়া এসব সিলাইতে পারি। ওকে। ওই অবস্থা আমার বাবা মনে করেন একটা মহিলার সাথে একটা রিলেশন জড়াই গেছে। মহিলার সাথে একটা রিলেশনে জড়িয়ে গেছে। জি। আপনার মা কি তখন ওখানেই থাকতো? জি, আপনার? আমাদের সাথেই থাকতো। ওকে। তখন কিন্তু আমার আরো এক ভাই হয়ে গেছি, মানে 4 ভাই? আমরা 4 ভাই। আচ্ছা। তারপরে আমার ওই জায়গায় আমার আব্বু মনে করেন যে একটা রিলেশনে জড়াই গেল, পাশের ঘরের একটা মহিলা, তার একটা বাচ্চা আছে। মনে করেন যে ওই সময়টা মনে করেন যে আমার মার বয়সী, জি। আর আমার যে সে যে মহিলার সাথে সম্পর্ক করে ওই মহিলা আমার দাদির বয়সী। জি। ওই মহিলার সাথে যে একটা সম্পর্ক জড়াই গেল, এক এক করে এক দুই করে সবাই জানাজানি হয়েছে এই জিনিসটা। এলাকার মানুষ জানাজানির পরে আমার মনে করেন যে আমার আব্বুরে একটা কিন্তু প্রেশার সৃষ্টি হয়ে গেল। কিন্তু আমার ঘরে এখন আব্বু বাজার করে না, খাওন দেয় না, আমরা মনে করেন 2 দিন 3 দিন না খেয়ে থাকি, আচ্ছা। এরকম একটা সমস্যা তৈরি হয়ে গেল।
হওয়ানোর পরে মনে করেন আমার আম্মু করলো কি বাড়িওয়ালার কাছে বিচার দিছে। বাড়িওয়ালার কাছে বিচার জি, দিল। আচ্ছা। বাড়িওয়ালার একটা ছেলে আছিল পান্না নামের, তার কাছে বিচার দিছে। মানে পান্না ভাই আবার ওই এলাকার মনে করেন যে ভালো একজন গণ্যমান্য ব্যক্তি, মানে নেতা টাইপের। তারপরে সে ওই জায়গায় বইয়া তারা সব লোকজন মিললা না আমার আব্বুরে ধরবো, আমার আম্মুরে মাইরে আমার আব্বা এগুলো সব কথা কইছে দেখে ওর কাছে বিচার দিছে দেখে আমার মায়ের মাইরা মনে করেন আমার আব্বা হাকুল করে লাইছে, কিন্তু আমার মা অজ্ঞান হয়ে গেছে। আমার মায়ের অজ্ঞান করে ফেলানোর পরে আমি কান্দা দিয়ে শিক্ষা দিছি, লোকজন আইসে দৌড়ে, লোকজন দৌড়ে আসে মতন টিম দেওয়া বেড়া দেওয়া থাকে, বেড়ার উপর আমার আব্বা লাভ দিছে। লাভ দিয়ে মনে করেন বেড়া বাইঙ্গা আমার আব্বা আজকেও গেছে কালকেও গেছে এখান থেকে। এই যে পলান মনে করেন আর আমার বাপের ওই জায়গায় কোনো খবর নাই। ওইখান থেকে আবার মনে করেন সব মাল টুকটাক যা ছিল বিক্রি করে দেয় দেনা দিয়া আমার ঘরে যা ছিল মানুষের কাছ থেকে মাপ মুখ চায়া পায়াতে দূরে ওখান থেকে আমরা বাইরে এসেছি। আসার পরে আবার দেশে গিয়া আমার দাদারে বললাম যে দাদা আমার মা মুগিয়া বললো যাবা এই ঘটনা আপনার বলা আবার ইয়া করছে এক মহিলার হলে তো ভাই কে গেছে, আমরা কেমন করবো এই সাইডটা বলা বললে আমি কি বলবো মহিলাকে নিয়ে ভেগে যায় সে। হ্যাঁ হ্যাঁ, মহিলার হলে আমার হাজবেন্ড ছিল না তার, হ্যাঁ ওনার হাজবেন্ড ছিল। তো হাজবেন্ড কি করেছে ওই সময়? কিচ্ছু করেনি, কিচ্ছু করতে পারেনি। আচ্ছা। ওই মহিলার বাড়ি আবার ছিল খুলনাতে। তারপরে মনে করেন গিয়া সে করলো কি চলে গেল, আর আমরা দেশে গিয়ে আমার দাদার এই কথা বললাম। আমার দাদা আমাকে কোনো পাত্তা না দিয়া হ্যার কথা হইলো গিয়া আমি নিজেই বাঁচি না তোমাকে দিন করতে না, আমার বাড়ির তুমি বাবা পারলে তো খাইয়া যাও, না পারলে এখন যাও, এরকম কই আমাকে বাড়ি থেকে বাইর করে দিল। তা আমার আম্মু করলো কি ওই অবস্থায় আমাকে নিয়ে 2 দিন থাকলাম, একদিন আমার নানা বাড়িতে থাকলাম 3 দিন, এই 4 দিনের দিকে থাইকা পরে 5 দিনের দিন আমরা মনে করেন গিয়া গেলাম মাদারীপুর শহর। আমার খালা থাকে 2 জন ওই জায়গায়, সেই জায়গায় গিয়ে আমার মা কাজ নেয়। আচ্ছা। কিন্তু ওই যে ঈদ খোল ভাঙ্গে না, আমার মা কোনোদিন এরকম কষ্ট করে নাই, কিন্তু এই ঈদ ভাঙ্গার কাজ। তখন আপনি কি করতেন? তখন আমি বেকার কিচ্ছু করি না। তখন আপনি কিছুই করেন না, এই জায়গা থেকে তো চলে গেলাম, আমি যে কাজ জানি সেই জায়গা থেকে চলে গেলাম। ওইখানে আমার মা গিয়া ঈদ ভাঙ্গার কাজ নেয়। ঈদ ভাঙ্গার কাজ নিয়ে আমার আম্মু মনে করেন এই আঙ্গুলটা আমার আম্মুর ভাঙ্গা যায়। আচ্ছা আচ্ছা। ভাঙ্গা যাওয়া আমার আম্মু কাজও করতে পারে না, ওই মানুষের বাসায় মনে করেন থালবাড়ি হয়ে দেয়, এরকম করে কিছু জুটলে খাই, না জুটলে না খাই থাকি আমরা। তো কেউ কিছু খাইতে দিলে দেয়, না দিলে নাই, এরকম আমরা ওরকম করে 10-15 দিন না খাওয়াই। যেমন সারাদিন একবেলা খাইতেও পারছি, এমন দিন খাইতেও পারি নাই। আমার খালু আছিল, সেও অসুস্থ মানুষ, কর্ম করতে পারে না, মানে আমাদের পুরো যে আমরা যার কাছে আশ্রয় নিছি এরা আমাকে থেকে বেশি মরা এই পরিস্থিতিতে। তারপরে গেলাম ওই জায়গায়, এখন আমি কি করুম কোনো কাম বেঁচে পাই না। তাহলে আমার খালাতো ভাইরা ওই জায়গায় চলাঘাট আছে মাদারীপুরে, লার্কি ঘাট, ওই জায়গায় গিয়ে চলা টোকাই আমি তো লার্কি আছে না, ওই লার্কিরি টোকাইতাম। লার্কিরি টোকাইয়া আমরা বিক্রি করতাম। যেমন 5 কেজি 6 কেজি লার্কি তো আইনা আমাদের ওই জায়গায় একটা পতিতালা আছে মাদারীপুরে, শুনছেন বোধ একটা পতিতালা আছে, ওই পতিতালার ওই জায়গায় আমরা লার্কি মাথায় করে নিয়ে যেতাম। নিয়ে গেলে ওই পতিতালার যে মেয়েগুলা ছিল ওরা কিন্তু আমাদের কাছ থেকে লার্কি গুলা 4 টাকা 5 টাকা 2 টাকা 3 টাকা 1 টাকা এরকম দিয়া ওই সময় কিন্তু কেনার পরে আমরা ওই টাকাটাই মনে করেন জোগাড় করে আবার বাজারে যাইতাম আলাল তরকারি টুকাইতে। ওই যে পাইকারি বাজার আছে, ওই পাইকারি বাজারে একটা আলু পইরা থাকে, একটা পটল পইরা থাকে, একটা বেগুন পইরা থাকে, এসব একটা মরিচ পইরা থাকে, ওইসব টোকাইতাম। টোকাই ওই যে প্রতিটায় নিয়ে বিক্রি করতাম। বিক্রি করলে মনে করেন সারাদিন বলে 8 টাকা 10 টাকা বিক্রি করতে পারতাম, 4 বার 5 বার টোকাইয়া। 2 টাকা 3 টাকার বেশি বিক্রি করতে পারতাম না, ওই সময় জিনিসের অনেক দাম কম তো। তারপরে নিয়ে ওইগুলা বিক্রি করে আমি একদিন প্রথম দিন আমার লাইফে যেদিন প্রথম, সেদিনকে আপনার 4 টাকা লার্কি বেচছিলাম, আর ওই 6 টাকা হইলো গিয়া তরকারি বেচছিলাম। আচ্ছা, বেচে 10 টাকা আমার মার কাছে নিয়ে দিছে। আমার মা আমারে জড়াই ধরে অনেক কান্না করছে, অনেক কান্না করে আমারে বলছে যে ইমাম বাবা আমরা কেমনি বাঁচুম, আমি ঘুমের দিকে আল্লাহ থাকাইবো না। আমি এই কথাটা ভাই আমি আজকেও বলতে পারি না, আমার এখনো মনে হয় সে কথাগুলা, আর যে কথাগুলার কারণে মনে করেন আমি আজকে এই পজিশনে দাঁড়াইছি। মা কতটা অসহায় হলে একটা সন্তানকে জড়িয়ে ধরে এই ধরনের কথা বলতে পারেন, এবং একটা সন্তানের মন যখন কিশোর মন, সেই সময়টাতে কতটা কষ্ট পায় একজন মানুষ। ওর বয়স কিন্তু এখন 30, ও এখনো যখন বলছে তোর গলাটা কাঁপছে। প্রিয় শ্রোতা, আমরা আরেকবার বলছি, আজকের এই যে অপ্রিয় সত্য আপনারা শুনছেন সেটা দুর্ধর্ষ একটা অপ্রিয় সত্য কনফেস। যারা খুব সরল মনের, দুর্বল চিত্তে, তারা এই স্টোরিটা না শোনাটাই ভালো। আমরা তাদেরকে নিরুৎসাহিত করবো আজকের এই অনুষ্ঠানটি না শোনার জন্য। বলুন তারপরে আমার মা আমার যারা কান্নাকাটি করলো, আমি মনে করেন এরকমই করি টুকটাক করে করতে করতে আমার খালা আমার লেগে একটা কাজ ঠিক করলো, হোটেলে কাজ। হোটেলটা আমাদের মাদারীপুরে যে প্রতিটাটা ওই জায়গা থেকে 2 মিনিট দূরে, ওই হাইটা যেতে হয়। একটা 2 মিনিট দূরে গেলেই একটা দোকান, মানে হিন্দুর হোটেল, ওটা হলো সাধু শাহ লোকটার নাম, এখনো বাইচে আছে কিন্তু তার দোকানটা নাই। তার ভাইয়ের নাম যদু শাহ, তারা 2 ভাই আমার বাবার সমতুল্য, তার আমি তাদের ইজ্জত করি, এখনো করি, আর চিরজীবন করবো। তাদের কারণে আমি বেশ কিছুদিন বাচ্চা ছিলাম খুব ভালোভাবে। তারপরে তারা মনে করেন আমার 20 টাকা হাজিরায় সে আমার নিল, নিয়া 3 বেলা খাওয়া মূল্য 20 টাকা করে তোরে দিব।
আমার খালারে কইলাম, আমার খালা আমার নিয়ে দিল। আমার সত্যি সত্যি দিছে, কিন্তু ফিনিশিং পর্যায়ে সে আমার প্রায় 1 মাসের টাকা মাইরা দিছে, কিন্তু একটা বেতনটা দেয়নি, আমার দোকান থেকে বাইর করে দিছে। বাইর করে দিছে আমার কোনো অপরাধ না, সেই কারণে কিন্তু সে আমার বাইর করে দেয়নি। বাইর করে দিছে, আমি মনে করেন গিয়া অন্য জায়গায় কাজ ঠিক করে বাইরে গেছি, এর থেকে বেশি বেতন পাইছি মতো। এই কারণে আমি চলেছি, আমার টাকাটা আজ পর্যন্ত দেয়নি। আমি ওই জায়গা থেকে একটা কাজ ঠিক করলাম কি, তখন ভাই টাকার প্রতি আমার লোভটা অনেক। জি। আমাদের ঘরে বাজার চলে না, ভাত খাইতে ভাত পাই না। আমার মা কষ্ট করে পরের কাজ করে, ঈদ ভাঙ্গে, অনেক কষ্ট জীবন, তো টাকার প্রতি আমার অনেক লোভ ছিল ওই সময়টা। জি। তারপরে আমার একদিন অফার করলো কি, ইমাম তুমি কি আমার সাথে কাজ করবা? কে ছিল এটা? এটার নাম হলো বুলু মামা। বুলু মামার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? ওই জায়গায় তার উপর একটা দোকান আছে। সে আপনাকে বললো যে তুমি কি আমার সঙ্গে কাজ করো? তুমি কি আমার দোকানে কাজ করবা? আমি বললাম কি কাম মামা? কয় আমার লগে থাকবি দোকানে, আমার লগে তোর লগে আরেকজন আছে, হয় থাকবো, তাই মনে কর তোরা দুজনে রাতের দোকানদারি করবি। ওকে। আমি বললাম ঠিক আছে মামা, করবো। কত করে দিবেন? সাধু কত করে দেয়? আমি বললাম হয়তো আমার 3 বেলা খাওয়া লয় 600 টাকা মাসে দেয়। তাহলে আমি তোর 3 বেলা খাওয়া মূল্য টাকা দিন 1200। আমার কাম করবি? আমি বললাম হ্যাঁ মামা করবো। করুম মতন কষি মতন, হ্যাঁ তো মনে করেন যে তাহলে ঠিক আছে, কবে তো নাবি? আমি বললাম কবে তো নাবি আমনে কোন কথা, কালকে তো নিয়ে। আমি আবার সাধু মামার কাম ছেড়ে দিয়া এই বুলু মামার কাছে গেলাম। বুলু মামার কাছে গেছি, এটা হলো মদের দোকানের কাজ, মদ বেছে না, বাংলা মদ। এই বাংলা মদের দোকানের কাজে গেলাম। আচ্ছা। কাজে যাওয়ার পরে এই জায়গায় মনে করেন যে 2-3 দিন ভালোই দোকানদারি করলাম। দোকানদারি করে এই জায়গায় মনে করেন যে মদ করতো, মদ করি, এই কথা কইয়া লাভ নাই। ভালো নাই, ভালো দেয় না, মন্দ দেয় না, দাপ ধুপ মাইরা বসে, গায়ে হাত তুলে বসে। ওকে। আবার মনে করেন যে এই যে 10 টাকা ছিঁড়ে আনতে দিল, আনতে দেরি হইলে মা তুলা গালাগালি করে। আর আমার ওই সময় হিসাবটা কি করতে, আমার মা আমার দুনিয়া, আমার মার তুলা কেউ কোনো কথা বলে না। বাবার কোনো খোঁজ নেই আপনার? না না, বাবার কোনো খোঁজ নাই ওই সময়টা। তারপরে এরকম করে ওই জায়গায় মনে করেন কিছুদিন কাজ করলাম। কাজ করার পরে আমার এক কাস্টমারে মারলো। আমার মনে করেন যে মাথা গেছে অনেক গরম হয়ে, যে আমার মারা তুলা যা বাসায় মারা তুলা যে গালিতে ওই গালিটা দিছে, আমার মনে করেন যে মন মেজাজ গেছে খারাপ, মন মেজাজ খারাপ হয়ে গেছে মতন। আমি মনে করেন মদের বোতল দিয়ে মারি দিছি। মারার পরে তো মনে করেন যে পুরো চিল্লালিছে, আর আমি এখান থেকে প্রমাণ দিছি। মেরে দৌড় দিয়েছে? হ্যাঁ, মাইরে দৌড়। আর খারাইনি মতন। আর হ্যাঁ কোনো কাম কাজ করতে পারি না, পরে কি করুন। এই মনে করেন যে আমাদের ওই যে প্রতিতলাটা আছে, ওটার ভিতরে একটা কাজ নিলাম, দোকানে, খিচুড়ির দোকানে। ওকে। খিচুড়ির দোকানে কাম নিলাম। এখন তো মনে করেন ওই জায়গায় ওই কথা ও ওই কথা ও কি রে শোনা, তুই তো ভালোই, হ্যান ত্যান, এরকম কত বিভিন্ন ধরনের কথা। মানে প্রতিতলায় কাজ দেওয়ার পরে? জি জি, এই প্রতিতলায় ছেলেরা যেরকম কথাবার্তি এরকম কয়। তা কনের পর মনে করেন যে ওই আমার অবতার আমার লগে পরিচয় হয়ে গেছে না সবার লগে, আমার লগে মনে করেন যে ওরা খাওয়া করতো, আমিও করতাম। প্রথম মনে করেন গিয়া ওই জায়গায় 6-7টা মায়া ছিল, ওর ভিতরে একটা মেয়ের নাম হলো সুমি। ওকে। মেয়েটা আমারে কয় ভাই তোমার বাসা কোথায়? আমি বললাম যে বাসা বিসিক মাঠে থাকি আমরা। আমি গেলাম আপনাকে বাসা কই আপা? কয় আমার বাসা গোপালগঞ্জ। আচ্ছা। এরকম কথাবার্তা করার পরে সে আমারে বললো কি, দেখতে তো তুমি ভালোই, যে বিয়া শাদী করছো। আমি কি আমার কি বিয়ার বয়স হয়েছে, আপনি কেমন মনে হয়? কিন্তু আমি কিন্তু ওই সময় হাফ প্যান্ট পরি। আচ্ছা আচ্ছা। হাফ প্যান্ট পরি, কিন্তু ওই জিনিসটা আমি বুঝি না, আবার টুকটাক বুঝিও, কিন্তু ওই সব কোনোদিন আমার হয় নাই। ওকে। তাও আমার বললো কি যে ঠিক আছে আমার ঘরে 1 প্লেট খিচুড়ি নিয়ে আসিস। আমি আবার মনে করেন মালিক গিয়ে বললাম যে আপনি ওদের কি কাজটা করতেন ওই সময়? খিচুড়ি দিয়ে যেতাম ঘরে ঘরে খিচুড়ি দিতেন, এই কাজটা করতেন? হ্যাঁ, খিচুড়ি দোকানে কাজ করতাম। আচ্ছা। ঘরে ঘরে গিয়ে খিচুড়ি দিয়ে দিত। আবার অনেক সময় মনে করেন আমার 5 টাকা দিত, আমি ওকে জিনিসপাতি আইনা দিতাম 3 না। জি, এরকম করতাম। তারপরে ওই মেয়েটা আমারে জীবনে ফার্স্ট মেয়েটা আমারে বললো কি এদিকে গেছি মতন কয় বইলাম। তখন আমি কোনো নেশা পানি করি না। আচ্ছা। কয় ল সিগারেটটা খা, 2টা টান দে। তারপর তাও আমারে বললো কি যে ঠিক আছে আমার ঘরে 1 প্লেট খিচুড়ি নিয়ে আসিস। গেছি মতন কয় বইলাম। কয় ল সিগারেটটা খা, 2টা টান দে। আমি বললাম না আমি সিগারেট খাই না। খাইয়া দেখ মজা পাবি। তাই দিলাম। দিয়া তো কাছতে কাছতে আমার দম শেষ। তারপরে সেদিনকে গেলাম পরে ম্যাডাম আমার প্রথম কয় এনে বইছি। বহার পর আমার জড়াই ধরছে। জড়াই ধরে অনেক সময় কষ্ট করছে। আমি সরমে আমি গাইরে গেছি, পুরা সরম আমার ভিতরে। লেডি কি করেন আপনি ছাড়েন আমার, এমন করেন। করার পরে কয় কি আরে বলো রে, এখন তুই এত বয়স তুই দিলাম বছরে কত বড় হয়েছিস, তুই কি তুই বোঝা তোর বয়স হয় তুই বুঝোস না? আয় দিকে এতে যে কত মজা গেলেই বুঝতে পারবি। কি কথা কইয়া সে আমারে মনে করেন জ্ঞান যেভাবে হোক ওই কাজটা আমাদের হয়েছে। মানে আপনার ইচ্ছা ছিল না, তার ইচ্ছাই? তার ইচ্ছায় এই জীবনে ফার্স্ট আমার এই কাজটা হয়েছে। হওয়ার পরে মনে করেন আমি ওই জায়গায় তো এখন আমার ওই যে রুচিটা, ফার্স্ট রুচিটা তো আমার ভিতরে রয়ে গেছে। কি মজাটা পাইলাম। আমার মনে করেন ওর কাছে মাঝে মাঝে পাই দেয়, মাঝে মাঝে দেয় না। তাই ওই যেদিন না দেয় সেদিনকে তার একজনের কাছে টাকা দিয়ে। তারপরে আমি মনে করেন এখন মাঝে মাঝে যেরকম যাই। এরপরে হঠাৎ একদিন আমার বাবা এসে পড়লো। আচ্ছা। হঠাৎ আমি ওই জায়গায় কাজ করতেছি, আমার বাবার দেখি ওই যে জায়গায় যে পতিতার ভিতরে আমি কাজ করি ওইখানে আপনার বাবা এসছে? হ্যাঁ, ওইখানে একটা দোকান আছে, পাঠা ছাগল আছে না, পাঠা ছাগল পালে কমলাবাড়ি এলির ঘর, ওটার নাম হলো কমলাবাড়ির বাসা।
এর আগে বাবার সঙ্গে আপনার কতদিন যাবত দেখা সাক্ষাৎ নেই? প্রায় তো 1-1.5 বছর। 1-1.5 বছর যাবত দেখা সাক্ষাৎ নেই, ওখানে দেখা হচ্ছে বাবার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাই আমি দেখি কি ওই জায়গায় আমি গেছি, খিচুড়ি নিয়ে যায়, আমি মনে করি একটা হাফ প্যান্ট পরা সাদা আর একটা সেন্ডো গেঞ্জি গায়ে, আমি যাইতাছি কমলাবাড়ির ওই জায়গায় গামছাড়া আড্ডা ঝুলাইতে ঝুলাইতে গিয়া তো আমি কইতাছি, আমি তো একটা গালি দিয়ে কইছি আমার হ্যারে, আমি নানি কইতো যাই হ্যারে গালি দিয়ে কইছি যে এটা বাই কর। আমার মানে plate আপনার বাবাকে শোনায়? না আমি তারা দেখি নাই। আচ্ছা, না দেখেই আপনি বলছেন এটা? ওকে, তারপর? হ্যাঁ, আমি তো যাই মনে করেন হাফ প্যান্ট পরে একটা পাও চোখের উপরে উঠাই দিয়া আর ওই যে টেবিলটার উপরে থাবুর দিয়ে কইতাছি এই বাই কর এটা। কিন্তু আমার যে প্লেট থোয়া গালি দিয়া কইছি প্লেট ওটা বাইর কর। ওকে, কইছি মতন মনে করেন যে কয়ারে গোলাম বাইর করতেছি খারাপ এই কথা আমার বাইর করে দিয়েছে। আয় হ্যাঁ, আমি আর ঘরে ঢুকছি, ঘরে ঢুকে গিয়ে দিই আমার বাবা ওই জায়গা বসা। দেখা আমি আর কোনো কিছু কইনি, আমি ওই জায়গা থেকে লগলাগ বাইরে আয়া বসছি। বাইরে আয় আমার খালার কাছে বললাম যে খালা আজকে দেখলাম আব্বারে ওই জায়গা। ওকে, আমার খালা কি কইছে না কইছে আমি জানি না। পরে সন্ধ্যাবেলা গিয়ে দেখি কি আমার বাপে আমার মায়ের পায়ে হাতে ধরতেছে, আমার খালার কাছে যাইতেছে। আমি সন্ধ্যাবেলা আমার বাসায় গেছি। মানে আপনার বাবা? হ্যাঁ, ওকে, যাই দিই আমার মার পায়ে হাতে ধরে, আমার খালার পায়ে হাতে ধরে, সবার পায়ে হাতে ধুইরা টুইরা রাজি রুজি কইরা, কিন্তু অনেক রিকোয়েস্ট কইরা কি করছে। তারপরে আমার মা গেল না, আমার বাপে আবার চইলা গেল। আবার চলে গেল এখান থেকে? হ্যাঁ, যাওয়ার পরে কেমনে 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 যোগাযোগ কইরা জানি আমার মার লাগে যোগাযোগ করে আমি তো ভালো একটা সম্পর্ক করে আমারে কইলো কি ইমাম তুমি খুলনায় আও, আমার Okay. কাছে আয়। ওকে, পরে আমি খুলনা রূপসীতে গেলাম। রূপসীতে গিয়ে আমি তো একটা বাসায় আমার নিল, আমার নিয়ে পরিচয় করে দিল, এটা তোমার খালা, এটা তোমার নানি, এটা তোমার মামা। হ্যাঁ থাও। তো হ্যাঁ 4-5 দিন বেড়াইলাম। বেড়ানোর পরে আমার মনে তো ভালো লাগলো না ওই জায়গাটা। ভালো না লাগলো না, আমি আবার মনে করেন আস্তে আস্তে চলে এলাম। কয়েকদিন থাকি 4-5 দিন বেড়ে আবার চলে আসি। চলে আসার কিছুদিন পরে আমার বাবা আবার আইসে, মানে তো আমার মার কাছে আবার আইসে। আই অনেক পায়ে হাতে দইরা রিকোয়েস্ট টিকোয়েস্ট কইরা বলে বই না আমরা থাকুন আল্লাহ আমরা যাই খুলনায় থাকি। তা আমাদের অল ফ্যামিলি নিয়ে খুলনা দৌলতপুর শহরে নিয়ে গেল, মহাশিল মোড়। ওই জায়গায় গিয়া মনে করেন আমি আবার একটা হোটেলে লাগলাম, মাসে 600 টাকা বেতন, 3 বেলা খাওয়ানো। ওকে, এরকম করে ওই জায়গায় প্রায় বছর খানিক আমার বাপে থাকছে, আমরা সবাই থাকছি। থাকার পর ওই জায়গায় একটা ঘটনা ঘটলো কি, একটা মার্ডার হইল। মার্ডার হলো? জি, ওই এলাকায় একটা মার্ডার হইলো। মার্ডারটার সাথে আমার বাবা জড়িত। কিভাবে জানলেন? ঘটনাটা কি ছিল শুনি। ঘটনাটা ওই জায়গায় তপন নামের একটা ছেলে, যারে জব কইরা বস্তা বইরা ফালাই দেওয়া হয়েছে। আপনি ইচ্ছুকে দেখেছিলেন না গল্প শুনেছেন? না, আমি নিশ্চয় আপনি কি দেখেছেন? আপনি কি করেছেন? কি দেখেছেন সেই সময়টা? মানে তো বস্তা বইরা লোকটারে ফালানো আমার মা দেখছে, আমি দেখছি, আমার ছোট ভাইরা দেখছে, সবাই দেখছে। ওকে, তপন নামে লোকটাকে আপনি চিনতেন? হ্যাঁ চিন্তাম। কি করতো লোক? আমি ভাই বলে ডাকতাম স্যার। কি করতো? রাজনীতি করতো। তপনের সঙ্গে কি আপনার ফ্যামিলির কোনো যোগাযোগ ছিল? না, আমার আব্বার সাথে ছিল। নাম করে দেখলে কিরে কেমন আছো সেই কথা জিগাইতো। ওকে, আমি তো মোটামুটি খারাপ ছিল না, ভালো একটা ছিল না। শুনি, তারপর? ওই তপন মার্ডার হয়ে গেল গা। ওই লোকে কোন জায়গায়, এটা হইলো গিয়া আপনার খুলনা কৃষি কলেজের সাইডে আর একটা স্কুল আছে ওই জায়গায়। ওকে, আরে মারা হয়েছে একটা স্কুলের বিনা মানে স্কুলের সাথে হয়েছে। আচ্ছা, মাইরা বস্তা বইরা আমার বাবার রিক্সা দিয়ে নিয়ে ফালানো হয়েছে। বুঝছেন কথাটা? Okay. এই জিনিসটা পরে আমি শুনতে পারছি যে তার রিক্সা দিয়ে করছে, তাই কারণে অ্যারেস্ট করছে। ওকে, সে করলো কি মনে করেন মার্ডার হইলো, শুনলাম পুরা জমজমাট হয়ে গেল এলাকার ভিত্তি। তারপর যেদিন মার্ডার হয়েছে তারপরের দিনকা যারা যারা মিল্লা মার্ডার করছে, ওই যে যন্ত্রপাতি ছুরি চাকু গুলা যেটা মারছে, মায়েরা আবার যে রক্তটা, ওইটা তো মনে করেন যে হলুদ আছে না, হলুদ দিয়া রক্তটা ডাইকে থুয়েছে। এই হলুদের প্যাকেট আবার যেটা দিয়ে জব করছে ওই জিনিসটা সব এক জায়গায় কইরা একটা দোকানের ভিতরে ছিল। ওকে, দোকানটা হইলো গিয়া হানিবগো দোকান। কিন্তু ওই সময়টা টাইগার হানিফ নামে অনেকে চিনত না। আমার বাপে গিয়ে সেই দোকানে পরের দিনকে যেদিন মারা হয়েছে তার পরের দিনকে আমার বাপা ওই দোকানে গিয়ে ক্যাশে হয়েছে। দোকানটা কিন্তু যারা মারছে তাদের সাথে আমার বাবার ভালো সম্পর্ক, তাই সে গিয়া তাদের দোকানে বসছে বৈশা। তো তার তো একটা পাওয়ার আছে, বুঝলেন না, দেখা গেল লগের বন্ধু বান্ধব না, এই হিসাব করে একটা পাওয়ার পাইয়া সে গিয়া দোকানে বয়াবে আলান দিয়া বয়া কথাবার্তি কইতাছে একলা একলাই দোকানে। এর ভিতরে সিভিলে পুলিশ গেছে। পুলিশ গিয়া দেখে যে হ্যারে বহা জিজ্ঞেস তোমার নাম কি? আমার বাবা বলছে আমার আব্বুর নাম খোকন। বলছে আমার নাম খোকন। ও তুমি এখানে কি করো? দোকান কি তোমার? সে আবার কইছে কি হয় দোকান আমার। যে আমার কইছে হ্যাঁ মনে করেন দাপ করে হ্যান্ডকাপ লাগায় ফেলাইছে। ওকে, সিভিল ছিল পুলিশ? হ্যাঁ, তারে হ্যান্ডকাপ লাগায় ফেলাইছে মতো এই মনে করেন যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। পুরা দোকান সার্চ করে তারপর ওই যে তাদের ছুরি চাকুগুলা জি, ওইগুলা সম্পূর্ণরূপে দোকানের ভিতর টিকা পাইছে। আচ্ছা, পাওয়ার পরে আমার আব্বুরে ধরে নিয়ে গেল পুলিশে। এখন তো আমাদের কোনো কষ্টের শেষ নেই, আমরা তো অনেক কান্নাকাটি করতেছি, এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, আমার মা করে আমি করি। করার পরে আমার বাবা তো জেলে চলে গেছে। আপনারা এখন ওনার জন্য স্টেপ নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে, যে এখন কেমন ছাড়াই দেবো না হ্যারে। ওকে, পরে মনে করেন কি করুন, এখানে মনে সব আমার মা অনেক কান্নাকাটি, অনেক নেতা ফেতার কাছে গেছে, অনেক জায়গায় গেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। আমার মা মনে করেন যে অনেক
এখন এই বাসায় কাজ করে, ওই বাসায় কাজ করে, এটা করে ওইটা করে, তো বাসায় বাসায় কাজ কইরা জি মানুষের বাসা রান্না কইরা আমাকে 2-4টা ডাইল ভাত খাওয়ায়। এখন আমার ভাই হইলো 4টা, 4 জনের পেট তার গরম জ্বর। তারপরে আমার মার হঠাৎ করে একটা অসুখ হইলো, জ্বর। আমার ছোট ভাইটা যেমন কাটে যায় এমন বমি করে, 3 নম্বর ভাইটার নাম রিয়া। তারপরে এখন মনে করেন ওরা ডাক্তার দেখাবো না, আমরা ভাত খামো না, বাপেরে দেখতে যাইবো আমার মা। কিন্তু আমি ভাই আমার বাপের, আমি আমার বাপের যে 7 মাস জেল খাচ্ছে, আমি আমার বাপের মুখ একদিন জেলে গিয়ে দেখি নেই। আচ্ছা কে আমার মনে হয় এই কষ্টগুলা, এই কষ্টটার কারণে আমি আমার বাপের মুখ একদিন জেলে গিয়ে দেখি নেই। আমার মা আমার কাছে তোর আব্বা তোর দেখতে চাইছে, তুইল আমি যাই না, বুঝছি না আমি এর মুখ দেখবো না। আমার এখন কি করবো, আমি 20 টাকা হোটেলে চাকরি করি, ঘর ভাড়া ওই সময় 600 টাকা না 700 টাকা জানি। ওকে তাই ঘর ভাড়া দিতে হয় 600 টাকা। আমার মায়ে কাম করে মনে করেন কয় টাকা পায়, আমি 2 মাসে 600 টাকা করে। আর খাওয়ান লন যা খাই একটা রুটি মনে করেন পারলে চুরি করে নি, কিন্তু দেখা যায় তার মালিককে দেয় ওকে ওই একটা রুটি চুরি করে লয়ে যায় বাইগুলিকে। মানে নিদারুণ কষ্টে দিন কাটছে আপনাদের। অনেক কষ্টে। আবার ওই সময়টা মনে করি যেমন রাত দিন 24 ঘন্টা মানুষ ডিউটি করে না, আমি 24 ঘন্টা ডিউটি করছি একটানা 7 দিন পর্যন্ত। আচ্ছা আমি তো দিনে করছি এই দোকানে, রাত্রে করছি পাশের আর একটা দোকানে, এরকম করে 7 দিন পর্যন্ত কইরা আমি পরে অসুস্থ হয়ে পড়ছিলাম। ওকে তারপরও ভাই আমি চাইছি আমার সংসারটা চালাইতে, আমার বাপ মা লইয়া আমার মায়ের নিয়ে আমার ভাই বোন নিয়ে আমি সুখে থাকতে চাইছি। এরকম করতে করতে দেখি কি ভাই আমি আর পারি না, আমি পারি না, আমার অনেক কষ্ট। আর আমার মা পরের বাসায় কাম করে আমার অনেক কষ্ট লাগে। মানুষের বাসায় কাজ করলে আমি দেখছি তো আমার খালারে কতজনে কত কত গালা গেল, আমার মার হয়তো করে ভাই। আমি এই জিনিসগুলো দেখে আমার অনেক কষ্ট হইতো। কষ্ট হওয়াকালীন একদিন আমার যে দোকানের কামটা আছে না, আমি ছাইড়া দিছি। অসুখের কারণে আমি দোকানের কাজ ছাইড়া দিয়ে বাসায় বহা। তখন তো আমার মায় ভাতও খাইতে পারতেছে না, আর কামই করে না। আমি তো কাম করতে পারি না, যদি 20 টাকা দিতাম ওটা তো দেওয়া বন্ধ হয়ে গেছে। জি খামো কি এখন? ওই সময় চাউলের কেজি 10 টাকা 11 টাকা। ওকে তারপরে হঠাৎ একদিন আমার মনে হইলো কি আমি একটা বড় মাছ দিয়ে ভাত খাইতে পারতাম কড়া। 10 থেকে জ্বরের তুইটা আমার মনে হইলো এই জিনিসটা, যে আমি কড়া একটা বড় মাছ দিয়ে কড়া ভাত খাইতে পারতাম। আমার মায়ের আমি বললাম কি মা তোমার একটা কথা কমু? কয় কি বাবা ক? আমি কি মা আমার মনে হয় যে আমি এত বড় একটা মাছ দিয়ে ভাত খাইতে পারতাম। আমার মা আমার জড়াই দিরা কান, আমার ছোট মাই যাবে এটা জড়াই দিরা কান দেখ বাবা রে বড় মাছ কি আমাকে কবাল আল্লাহ লেখছে, আমরা বড় মাছ পাইম কি মা? আল্লাহ যা ছোটা এই তো খাইতারি না। এই কথাটা কোনের পরে আমি মনে করেন আর কিছু কইলাম না, আমি কান দেখাইটা ফুয়া রইলাম। ডাইল ছিল এই যে বড় বুড়ের ডাইল আছে না, বড় বুড়ের ডাইল রান ছিল মা পাতলা কইরা ওটি দিয়ে ভাত খাইয়া ঘুমাই দিছি। ওকে পরের দিনকে ওই ফ্রিজে জাগো বাসায় জাগো মেসে কাজ করে আমার আম্মু হেরা মাছ আনছে, বড় মাছ বুঝলেন, বড় মাছও আনছে। আর আল্লাহর এই কাম মনে করেন যে ওই ফ্রিজ গেছে নষ্ট হয়ে গেল। আচ্ছা একটা রুই মাছ বড় আর অনেকগুলা তেলাপিয়া মাছ কিনে আনছে মতন অনেক মাছগুলা রাখবো কই থেকে, ফ্রিজ তো নষ্ট হয়ে গেছে। জি আর আমার মা করছে কি ভাই যা সব আমার হ্যাগো কাছে জমা দিয়ে ভাই ফ্রিজ যখন নষ্ট হয়ে গেছে বাইজা থুইলে আর নষ্ট হইব না, এ আর রাখে না। হেরা কইছে কি ভাবি বাইজা থুমু কদিন আর খাইমু কদিন, এত আমদানি আমাদের গুড়া গাড়া লিয়া খাইয়ালাম, এই কথা কইছে মতন না। আমার মায় প্রথম না কইছে, পরে হক হয়ে লইছে। আইন না মনে করেন যে ভাই ওই তো দিছে মতন আমি যদি খুশি, আমি তো মাছ করে মাছ কই পেলাম। পরে মাছ খাইছি, কিন্তু খাওয়ার পর আমার একটা মনে হয়েছে কি আল্লাহ আমার মাকে আবার আমার খালার মতো চুরি করলো। কথাটা হচ্ছে আমার খালা মাঝে মাঝে একটু তরকারি চুরি করে না আমার খাওয়াইতো, ওকে যেদিন কাজ করতো মন থেকে। আমি আবার এই জিনিসটা আমার মনে হইতে পারি আল্লাহ আমার মাকে আবার আমার লিগে চুরি করলো। পরে মায়ের কইলাম মা তুমি পাইছা তুমি কি চুরি করে আনছো? পরে আমার মা আমার বাবা তুই কইলি কি এই আগে আমি করতে দিবা? আমি কইলাম কে মা তুমি, আমি তোমাদের খাইতে চাইছি কাল তুমি আজকে লইলা, এটা তো তুমি চুরি না করলে তুমি আইলো করতো। আমার মা কয় না বাবা এই ঘটনা, মানে নষ্ট মাছটা আপনাদেরকে দিয়ে দিয়েছে। জি 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 ওকে ওকে পরের দিনকে খাওয়া দাওয়ার পরের দিনকে আমি আবার সুস্থ, এখন আমি সুস্থ হওয়ার পরে আমি আবার এই দোকানে কাজে গেলাম। এই জায়গায় একটা ছেলে আবার কাজে আইলো, বাসা করে নাম, আমার থেকে উচালাম বা বেশি পরিষ্কার, আর বাইরে হইলে কুষ্টিয়া বেড় আমার জি 12 মাইল। ওই জায়গায় ছেলেটা কাজে এলো, পাশে আবার একটা নতুন দোকান হয়েছে, ওই দোকানে আবার একটা ছেলে কাজে এলো, রাসেল করে নাম। আচ্ছা তখন রাসেলের লগে আমার লাগে ভালো একটা সম্পর্ক হয়ে গেল, বাসার লগে আমার লাগে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমরা সবাই এক কর্মের মানুষ, কর্ম করি, হয় আমার দোস্ত কই আমি ওর দোস্ত কই, তো খুব ঘনিষ্ঠ হয়ে গেলাম আমরা দুজনে। তা আমার সেই বন্ধু যে রাসেল, ও মনে করেন একটু উগ্র টাইপের ছিল, হ্যাঁ উগ্র টাইপের, মানে অনেক রাগ ছিল, দুমদাম মাইরে বইতো যারে খুশি আর। আমি আমার বাবা নাই নাই, আমি অতটা ছিলাম না ওকে তখনটা। তারপরে ওই ধরনের ছিল, আমার কেউ কিছু কইলে ওই মনে করেন যে গ্যাঞ্জাম করতাম আমার পক্ষ হইলে, আর এই বাসাও করতো। তো ওইখান থেকে ওই রেল লাইনের সাইডে বস্তির মতো কইরা একটা ঘর উড়ায় থাকতো মিলনের মা, মিলনের বড় বোন, মিলনের ভাবি, ওরা সবাই থাকতো মতো। তা আমরা মনে করেন যে সব বন্ধু বান্ধবের একটা দল করে না, জি আমরা এরকম একটা দলের ভিতরে ছিলাম সবাই।
দল হয়ে গেছিলাম, আমরা একটা গ্রুপ হয়ে গেছিলাম 7-8 জনে মিললাম। ওকে। গরু বহনের পরে ওই আমরা মনে করেন যে এখানে শতানি করতাম, এটা করতাম ওইটা করতাম, ওই পোলাগানি মারতাম ধরতাম, কিন্তু কেউ কিছু কইলে দুমদাম মারতাম। কে আচ্ছা। তখন তো আমার বন্ধু বান্ধব হয়েছে, আমি আর কেউ ডরাইতাম না। ওকে। আর আমার যখন পিছিয়ে চেক দিব আসে আমার মা, এই মা তো থাকে বাসায়, মাকে আমার দিকে খেয়াল রাখে, আমি মনে করেন উড়কি দুড়কি মারামারি করতাম। দোলা তুরিশ টানে গিয়া, দোলা তুরিশ টানে বা খাইলা তুরিশ টানে গিয়া বা মহাসি মোড়ের ভিতরে রেল লাইনের ভিতরে মনে করেন ধুমধাম মারামারি করতাম। ওই কোনো বলা মানে আপনার থেকে তুই কইলে মারামারি করতাম, মারতাম। এমন করতে করতে আমাকে লগে ভাই, আমি নাম কইতে চাই না, একটা গ্রুপ হইল গিয়া মিলা গেছে, আর আরেকটা গ্রুপ এন্টি গ্রুপ, কিন্তু 2টা গ্রুপ মিলে গেছে আমাকে লগে। হ্যাঁ। নামটা একটা নাম হইল আরেকজনের নাম হইল 2 গ্রুপ ছিল। ওকে। 2টা গ্রুপ ছিল। তাই আমি মনে করেন এই গ্রুপের লগে আমি জড়াই গেলাম। আচ্ছা। জড়াইনের পরে জড়াইলাম কেমনে, ওই আমার যে বন্ধুরা আছে ওর লগে হের লগে খুব একটা ভালো সম্পর্ক ছিল, দেখি ছোট ভাই করতো। তো আমি করলাম কি, ওই দিনকে রেল লাইনের ওনে আমার লগে মনে করেন একটা ছেলের লাগে ঝগড়া বাজছে। আমি মনে করেন ছেলের মনে গ্যালাস আছে না, গ্যালাস ভাঙ্গে ইচ্ছা মতো পারে, গ্লাস ভেঙে ইচ্ছে মতো তাকে পেটালে না তাহলে পার দিছি গ্যালাস দিয়া, তাহলে তো কেটে যাবে। কেটে দিয়ে গেছে ডানা উনার ভিতরে এডি কিন্তু এই ঝগড়াঝাড়িতে কিরকম করে ফেললেন? হ্যাঁ। মানে আপনি তো একটু উগ্র ছিলেন না, এরকম উগ্র কেন? ওই যে আমার যে এখন তো আমার দল আছে, আমার তখন বন্ধু বান্ধব আছে প্রায় আমার 8-10 জন। এখন 8-10 জন মিলে আপনাদের কাজ কি ছিল মূলত? 8-10 জন ওই মিলে যে হোটেলে কাজ করতাম, কি করতেন? হোটেলে কাজ করতাম, হোটেলে কাজ করতেন, জি। বয়ের কাজ করতেন, হ্যাঁ, হ্যাঁ। আর এইসব কাজ করে বেড়াতেন। হ্যাঁ। আচ্ছা। ওই কেউ কিছু কইলে মনে করেন আর মারতাম। ওকে। আবার ওই যে আমার যে ওই যে বন্ধুরা আছেন, জি। ওই তো ট্রেনিং প্রাপ্ত আগের থেকে, ওকে। ওই রেল লাইন দেখে গেত আছে, আমি ছোট কিন্তু ছোট হলে কি হবো, কলিজা জোর আসলে পরে ওরে পাই আমি অনেক জোরে গেলাম আমার কলিজা। ওকে। রেল লাইন দেখে যাইতে আছে, ডাক দেওয়া হয় খারাপ কথা কইলে শুনতেছিস না, এই কথা কই ধরি মনে করেন মারতাম, ধাপ ধুপ করে মারি, টাকা নিয়ে নিতাম। এরকম করে মনে করেন গা 2 টাকা নিতাম কারো কাছ থেকে, মোবাইল নিয়ে সময় তো 1600 মডেল আর 1110 ছাড়া অন্য কোনো মোবাইল ছিল না। আচ্ছা। ওইসব নিয়ে নিতাম। এটার পর আমি সোজা টোটালি আমার বন্ধুরা আছে, দোস্তি নিলে টাকা পাওয়া যাবে, এই আমি কিন্তু আস্তে আস্তে খারাপ জগতে চলে যেতেছি। এরকম করে আমার ওই সময় 4টা মোবাইল নিছি মানুষের কাছ থেকে, 4টা মোবাইল আর টাকা নিছি প্রায় 10-15 হাজার টাকা টোটালি মিলে নিয়ে আমি মনে করেন যে চলতাম। আর কিন্তু আমার একটা কথা কি, আমি কোনোদিন আমার মার আমি 1 টাকা আমার হারামের টাকা খাওয়াইনি। ওকে, বলুন আপনি। হ্যাঁ, শুনছি আমরা। তারপরে আমি ওই ওরকম করতাম, কইরা ওই টাকা দিয়ে কি করতাম, নিজে অনেক মুস্তি করতাম, কাপড় চোপড় কিনতাম, ঘুরতাম। ওই জায়গায় আমাদের রেস্তোরাঁ একটা হোটেল আছে, ওই জায়গায় গিয়ে খাইতাম। ওকে। আবার ওই খুলনা ফুলতলা একটা জায়গা আছে, ওই জায়গায় যাইতাম মুস্তি করার লিগা, এই আনন্দ করার লিগা যাইতাম। এরকম করতে করতে ওই আমার করলো কি, ওই হেল লগে যে নামটা বললাম আপনার কাছে, জি, তার লগে আমার পরিচয় করাই দিল। সেও আমার খুব ভালো জানে এখন থেকে, তো ছোট ভাইয়ের মতো। একদিন আমি তো আর তার সরি ভুলে গেছি, একটা কথা পিছিয়ে ভালাই পেয়েছি যে উনারে আমি ওই আমার কইছে দোস্ত হেল লগে আমার লগে পুরা ঘনিষ্ঠ, হ্যাঁ আমার ছোট ভাই চোখে দেখে, তাই তোর তো ছোট ভাই চোখে দেখবো, তুই এত ডরাস কি? কে এটা? এটা হলো আমার বন্ধু রাসেল, যে এই কি উগ্র ছিল? হ্যাঁ, ওই উগ্র ছিল। ওকে। তাই আমার এই কথা বলে, তুই ডরাস কি লেগা? আমি আবার করছি ওই দোকানে আবার একদিন হ্যাঁ আইসে, কয়েকটা গ্লাস দিয়ে পানি দিত। কে এটা যে আসছে? যার কথা বললাম আমি, যে সে যার কথা বললে আপনি আরেকবার বলেন, কে এটা? পরিচয়টা দেন আমাকে। কোন এখানে এসছে? জি। এবং তখন আপনাদের এন্টি গ্রুপ ছিল? না, সে আমার পক্ষ ছিল। সে আপনার পক্ষে ছিল? জি। আর ইকবাল উজোর আর হইলো আলাদা গ্রুপ, আলাদা গ্রুপে ছিল। জি। পরে ভাই হ্যাঁ আমার দোকানে আইলো কি, জি, পানি খাইতে। ওকে। এই ছাড়া দিকে আমি আবার গেলাম, কি হয়েছে, গ্লাসটা দিয়ে গ্লাস পানি দিয়ে দিনি। আমি এরকম মাথারে পানি চাই, দাঁড়ে কেমনি কইছি, চ্যাংরা আমার গ্লাস দিয়ে দিত, আগেবার সর পানি নেই, এই কথা বলছি আমার ঠাডা এক ঠাকুর দিছি মতন। আমি মনে করেন গ্লাস ভাঙি আদল একবার পারতে আমার, তুই আমার চিনস, আমার তুই কেডা? আমি ছোট ভাই, কিন্তু আমি কিন্তু জীবনে দেখি। জি। আর আমি কইতাছি যে তোর আমি পারদা মারলাম। ওকে। এই কথা কইছি মতন, হ্যাঁ আমারে একটা ঠাকুর দিয়ে কয় তুই কেডা? পরে আমি যেই কথা কইছি এই কথা আমার টান দেওয়ার বুকে ভিতরে নিছে নিয়ে কয় তুই হ্যাঁ দেখছিস কোনোদিন? আমি কই দেখছি না, মানি হ্যাঁ লগ আমি বইয়া দৈনিক 2 বেলা নাস্তা করি, আর তুমি আমার এই কথা কো? হ্যাঁ কিন্তু আমার বাপের বসি, কিন্তু আমি হ্যাঁ কিন্তু তুমি কইরা কইতাছি কোন পাওয়ারে পর পাওয়ারে, এই কথাগুলো আমি বলতেছি। ওকে। বলার পরে তাই মনে করেন আমার কয় তুই এদিকে আয়, দোকান লাগবে না, আমার ধরে রেল লাইনের উপরে লয়ে গেল। ওকে। আমার মালিকে চায় রেছে চুপ করে, কিন্তু কিছুই করে না। লয়ে যাওয়ার পরে কয় তুই যে আমরা বেসোস এই লোকটা দেখছিস কোনোদিন? আমি কইলাম কি বেগুন না, মানি আমি হের লগে দৈনিক 2 বার দেখ, 2 বার খাওয়া দাওয়া করি এক লগে, ঠিক আছে? আমি আর ছোট ভাই, আবার মিশা কথা বস, এই কথা কই আমার মার সব মাথার একটা মেশিন বাই কইরা আমার দেখছো সেটা কি একটা চাপ দিন আমরা হিমুরতে পারি গিয়ে মিশা তো কি হের লাগে নাস্তা খাইছো একদিন। তারপর আমি ওইটা দেখে ডরাইছি, ডরাই আমি বেশি না ভাই, সত্যি কথা আমি দেখি না নাম কি করে খাই, নাম আপনি ভাঙ্গা খেলা উনি আপনাকে নিয়ে গেছে। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। ওকে, ভেরি ইন্টারেস্টিং।
পরে আমার এগুলো তুই আর দেখছিস কোনোদিন? পরে আমার এই মেশিন দিয়ে আনার পরে আমি বললাম না ভাই আমি তো এটা কোনোদিন দেখি নাই। রাসেল আমার বন্ধু, ঠিক আছে, কয় ও তা তোর কথাই কয় যে তুই এই চ্যাংরা। আমি কোন চ্যাংরা ভাই, এটা কি কইলেন? পরে তোর নাম কি? আমি বললাম ইমান। কয় ভাই আমার লগে, ঠিক আছে। পরে রাসেল হ্যাঁ একটা মোবাইল দিছিল, হ্যাঁ রাসেল ফোন দিল, রাসেল তুই কই আয়তো? রাসেল আয় তো আরে মনে করেন পাজা দোষ, আরে ভাই আপনি আনে। পরে আমার একবার চিনো গেছিলাম এই হ্যাঁ এই কথা কোনের পর আমি কই ও এই ঘটনা এর লেগে তো আমার এই কামটা করছে, এটা তো সাহস পাইতো না, নাহলে আর নাম করবো আমার কি মারতারে। পরে আমার কয় তুই এই হোটেলে কাম করস কি লেগে? আমি কি করুম ভাই, গরিব মানুষ খামু কি কইরা? কয় তোর আর হোটেলে কাম করন লাগবো না, তুই আমার লগে থাকবি, তুই আমার ছোট ভাই, শহরে সবাই চিনাই দিব। এই খোকন আপনাকে এটা বলবো, জি তুই আমার ছোট ভাই, আমার লগে থাকবি, আমার লগে খাবি, তোর জেনে যা লাগে আমি দেখুন। প্রিয় শ্রোতা, আমরা বুঝতেই পারছি যে ব্যাকগ্রাউন্ড আসলে কি এবং এই ছেলেটি এখন কোন দিকে যাচ্ছে। সেজন্য ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনের অপ্রিয় সত্য অপরাধগুলো উপস্থাপন করার জন্য। সো উই রিভিল দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস স্টোরি। এবার আমরা অপরাধের দিকে যাব এবং দ্যাট ইজ কি বলার আছে, দুর্ধর্ষ, ভয়াবহ। আমরা বারবারই বলছি যদি আপনার সেন্সটা একটু দুর্বল হয়, যদি আপনি একটু দুর্বল হার্টের হয়ে থাকেন, তাহলে আজকের স্টোরিটা আপনার না শোনাই ভালো, বিকজ দিস ইজ রিয়েলি টাফ স্টোরি টু লিসেন। তারপরে বললো যে তুই আমার লগে থাকবি, সমস্যা নাই, রাসেলের লগে যোগাযোগ রাখিস, রাসেলের লগে যে কোনো জায়গায় রাসেলের লয়ে যাবি, তুই রাসেলটা ছাড়া চলিস না, যেহেতু এলাকায় তুই আমার নাম বাংলায় কাজ, রাসেলের লয়ে থাকি সবসময়। আমি গেলাম ঠিক আছে ভাই। এই মনে করেন যখন রাসেলের টিকা আস্তে আস্তে আমি এর কাছে ঘনিষ্ঠ বেশি হয়ে গেলাম। আচ্ছা, আস্তে আস্তে কাজ করতে 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 কাজ করতাম কি, হ্যাঁ আমার কাছে কিছু জিনিস দিত, জিনিসটা আমি জায়গায় জায়গায় নিয়ে দিয়ে দিতাম। কি জিনিস এগুলো? মেশিন দিত। মেশিন? জি। মানে অস্ত্র? জি। ওকে। হ্যাঁ আমার কাছে মেশিন দিত, আমি নিয়ে মনে করেন ফুলতলা দিয়ে যেতাম, জয়সর দিয়ে যেতাম, এখান দিয়ে মনে করেন যে হাইলাসপুর দিয়ে যেতাম, চিত্রালী হলের পিছনে দিয়ে যেতাম, এরকম জায়গায় জায়গায়, ওখান দিয়ে খুলনা কৃষি কলেজ, দুলাপুর কৃষি কলেজ আছে, সেই জায়গায় নিয়ে যেতাম, এক এক জায়গায় 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 নিয়ে যেতাম। তারপরে এইসব দিয়ে আসতাম, দিয়ে আসার পরে এক এক করতে 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 মনে করেন আস্তে আস্তে আগে বাড়িতে বাড়িতে বছর দুই হয়ে। কাজই ছিল আপনার শুধু মেশিন দিয়ে আসা? হ্যাঁ দিয়ে যেতাম। ওই কেউ কি পাইতেন আপনি? টাকা পয়সা কিছু পাইতেন? টাকা পয়সা দিত, ক্ষমতা এটা দিয়ে আপনার চলতো? হ্যাঁ হ্যাঁ। নাকি আপনি তখনও হোটেলে কাজ করি? হোটেলে কাজ করেন, তার পাশাপাশি এটা করেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। রাত্রে হইলে এটা করি, কিন্তু আর ওই হাইতে যে টাকা পয়সা দিত ওটা আমি মুস্তি করতাম, শুধু হেডটা আমি আনন্দ করতাম, আচ্ছা আচ্ছা। ভালো মন্দ জিনিস খাইতাম, আর প্রতিতলায় যেতেন? হ্যাঁ, আর ওইখানে যাইতাম আর মনে করেন জুয়া খেলতাম। জুয়া খেলা শুরু করলেন? আচ্ছা। হ্যাঁ জুয়া খেলা শিখলাম। হ্যাঁ আমার একদিন বললো কি ইমাম এদিকে আসো, গেলাম, রাসেলটা ডাক দিল, আমার ডাক দিল, আবার ওই যে বাদশা নামের যে ছেলেটা ছিল ওরা ডাক দিল, তারপরে আরো মানে মোটা আমরা 12-13 জন ডাক দিলাম। জি। ডাক দিয়ে গেল আজকে একটা কাজ আছে। কি কাজ? যে ওই ঘটনা গাজী সাহেবের লোক ওই জায়গায় অমুক জায়গায় থাকবো, যায় যেমনি যে যেমনি পারো, যারে যায়নি পাস উনি ওটাই, জেনে জেনে পাশে ঠিক বুঝি নাই কিন্তু যারে যে জায়গায় যে অবস্থায় পাস ওই অবস্থায় ফালাই দিবি, কোনো কথা নেই। মানে কি গুলি করতে বলতেছে? হ্যাঁ। মানে কোন একটা জায়গায় গিয়ে গুলি করতে হবে? হ্যাঁ, Okay. যারে যে অবস্থা দেখো ওই অবস্থায় গিয়া ফায়ার করবি, এরকম একটা কাজ আপনাকে বললো? হ্যাঁ। ওকে। মোট আমরা লোক হলে 13 থেকে 14 জন। তা আমরা ঠিক আছে ভাই সমস্যা নেই, গেলাম, যাওয়ানোর পরে মনে করেন আমি ঠিক ওই কাজটাই করলাম। না দাঁড়ান, কিন্তু তার আগে আমার তো জানতে হবে আপনাকে, আপনি কোনো জিজ্ঞেস করলেন না এই কাজটা আমরা কেন করতে যাচ্ছি? বা না, না। কোনো জিজ্ঞেস নাই? কিচ্ছু জিজ্ঞাসা করিনি, ওকে। সে শুধু বলছে আমরা গেছি। আমি বিস্তারিত বর্ণনা শুনতে চাই, বলুন। সে আমাদের ডাক দিল হইলো গিয়া এই দৌলতপুর মহাসি মোড় দিয়ে নদীর পারে যাওয়ানো একটা জেডি আছে, জি। জেডির উপরে ডাক দিল। ওকে। আমরা জুটমিলের জেডির উপরে গেলাম। আচ্ছা। জেডির উপরে গিয়া ওই জায়গায় বসলাম। ওকে। বসার পরে 10 থেকে 20 মিনিট পরে সে আসলো। আসার পরে আমাদের সবাই নিয়ে বললো যে এই ঘটনা, আজকে তো তোকে সবাই একটা কাজ করামো, কাজটা করে দিবি আমার। আচ্ছা। কি কাজ ভাই? কয় এই ঘটনা আমার যে সমস্যা করছে ওরা যারা যারা পাস যেমনি পাবি জানি, এখন আমি যাবো ঠিকানা দিয়ে দিই, ওরা সব ওই জায়গায় মিটিং করতেছে, ওই মিটিং অবস্থায় গিয়া তোরা মনে করেন যে হামলা দিবি। আচ্ছা। হামলা দিবি, যা যে অবস্থা থাকে ওই অবস্থা ফায়ার করবি। এই গ্রুপটা সম্পর্কে কি সমস্যা ছিল ওর? কিন্তু বিরোধী দল তো তারা। আচ্ছা, বিরোধী দল ছিল? জি। আপনাদের বিরোধী দল? হ্যাঁ তারা বিরোধী দল। বিরোধী দল কি অর্থে? মানে কাজকর্মে কোনো বিরোধ ছিল? ওরা কি হ্যাঁ। কাজ করতে, আপনারা কি কাজ করতেন? কাজকর্মে কি এই আমরা যে কথাটা কই, কিন্তু সে এমনি মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু সে আমার জানা মতে ভাই কোনদিন কোনো গরিবের বেড়ে লাথি দেয় নাই। না, এটা হচ্ছে আপনার যে বস, সেটা তো অন্য বিষয়, কিন্তু আপনাদের সাথে তাদের বিরোধটা কি নিয়েছিল? তাদের বিরোধরা কি নিয়ে, আমরা তো দুইটা সরকার নিয়ে যে বিরোধরা আছে না, এইটাই। মানে আপনারা দুই দল দুই পক্ষের ছিলেন? হ্যাঁ, দুই দল দুই পক্ষে ছিলাম, আর এই লেগে মনে করেন যার জোর যার মূল লোকটা। আচ্ছা। এই অবস্থায় চলতো। পরে মনে করেন পাড়াইলো, গেলাম, গিয়া মনে করেন যে ওই জায়গায় লোক যা দেখি কোনো লোকজন নাই। আচ্ছা। লোকজন নাই, আমরা মনে করেন এই অবস্থা খালি ফিরে এলাম। ওকে। মানে তো মেশিন কিন্তু আমরা সবাই লয়ে গেছি। ওকে। ঠিক আছে, আমার লগে একটা মেশিন দিল, স্মরণ গুলি দিল,
আমি লয়ে গেছি হয়তো কোথায় এখানে মেশিনটা লইছি আর গুলিগুলা বকর লইছি। এর আগে আপনি চালিয়েছেন কখনো? চালাতে জানতেন? হ্যাঁ, এটা তো ট্রেনিং দেওয়া হয়েছে আমাকে নদীর এই পান নিয়া। ওকে ওই চালাই না, আমার এই বন্ধু যারা আছে ভাই আমার শিখাইছে। ওকে তারপরে গেলাম, যাই মনে করেন যে কোনো লাভ হয় না, আয়া পড়ছে। আয়া হেরে তো আমার সময় মোবাইল টোবাইল নেই, রাসেলে ফোন দিয়ে ভাই ওরা তো এনে কেউ নাই, আমরা তো আয়া পড়ছি। তোরা কই আসছস? ভাই আমরা স্টানে আছি। আচ্ছা, তাহলে ঢাকা স্টানে আমি আইতেছি। আয়া মনে করেন একলাস আমাকে সবাই মনে করেন গালাগালি করছে, কেন? তোরা যাসই নেই এই জায়গা ঠিক মতো, ভয় পাইছিস তো? না ভাই ভয় পাইনি। ওখানে আমাকে বলতে যে মিলন নামের যে ছেলেটার কথা বললাম, ভাই ছিল ওই সময়টা। ওকে ওই ভিতরন্ত ভাবে ওই যে খেবের লগে ওর একটা বার যে কোনো ভাবে টাকা পয়সা দিয়ে হোক যেমনি হোক একটা মিট হয়েছে মনে হয়। আচ্ছা ওইও কিন্তু ওই সময় ছোট, আমরাও কিন্তু ছোট, জি আমরা সবাই কিন্তু ছোট, অল্প বেশি। তখন ওই আবার এই কথাগুলো সব শুনছে, শুন না ওই খেবের কাছে গিয়া কানে লাগাইছে। আচ্ছা ওই অবস্থায় লোক পড়াইছে আমাকে মারণের লেগে। জি লোক পড়াইছে মতন ওই অবস্থায় ফোন করেন, যেটা দৌলতপুর মহাসিম মোড় ছাইরা আপনার খাইলাসপুর আছে না, জি খাইলাসপুর আর দৌলতপুর দুই জায়গার মাঝখানে ট্রেন লাইনের ভিতরে মনে করেন আমগুলাকে বিগত মনে করেন যে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত গোলাগুলি হয়েছে। 15 থেকে 20 মিনিট আপনারা গোলাগুলি করলেন? হ্যাঁ। ওকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত গোলাগুলি হয়েছে। আমার একটা বন্ধু নাম হলো তোর শাকিল, শাকিলের বাবাটা গুলি লাগিয়া মনে করেন ভঙ্গ হয়ে গেছে। শাকিলের বাবাতে একটা গুলি লাগছিল, আসলে আমাকে কেউ কোনো ক্ষতি হয়নি। তারপরে মনে করেন গেল ওইটা, ওখান থেকে আমি ছুটে আয়া পড়লাম, আমরা সবাই পলায় পড়ছি ওখান থেকে। আমরা কিন্তু ঠকছি ওই জায়গায়, কিন্তু ওগুলোকে পারিনি, আমরা ওখান থেকে পলায় পড়ছি। জি পলায় আসার পরে এতে কিন্তু কেউ জানে না যে আমি কিন্তু যে এসব করি বা আমি সবার লগে জড়িত আচ্ছা বা আমি যে বাইরের লগে থাকি, এটা কিন্তু সাহেবের কোনো লোকজন জানে না। না জানো না এই কথাটা লাগাইলো কাটা মিলন নামের যে ছেলেটা আমি বললাম আমার বন্ধু, এই ছেলেটা গিয়া বইলা দিল মনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। ওকে ইমাম, আপনি যেটা বলছিলেন বলুন। হ্যাঁ তারপর? তারপরে ওই যে মিলন নামের যে ছেলেটা আমি বললাম আমার বন্ধু, এই ছেলেটা গিয়া বইলা দিল জি যে এই ঘটনা, যে হয়তো ওগুলাকে ই করে, ওগুলাকে চলাফেরা করে, পরে দুইটা একটা বানান দিয়ে দিতে আর না, এই কথাটা আবার কইতো না। কইছে গা আমি আবার মনে করেন যে ওই একটা মায়া আছে রিনা কইরা নাম, জি আর ওই আমি ওই মায়া দোকানে রাতের রাতের মাঝে মাঝে কাজ করতাম, ওকে ওই সেই দোকানে গিয়ে আড্ডা মারতাম। কে এটা? এই আমার যে বন্ধু কথা বললাম মিলন। মিলন আপনাদের গ্রুপের একজন? না গ্রুপের না, তাহলে? ওই সব করে না, আচ্ছা এমনি আপনাদের সঙ্গে থাকে? মানে হ্যাঁ, আমার ওই যে প্রথম যে আমার 8 জন ছিল, আমি 8 জনের ভিতরে একজন ছিল ভাই। ওকে ওই মনে করেন গিয়া ওই যে আর যে প্রেমিকার লগে মনে করেন যে আমি কথাবার্তি কই ই করে, এই জিনিসটা আমার ভালো লাগে না। তোর লাগে আমার লাগে একদিন তক্কা কি হইলো কি, আর ভাই তুই যদি না দোকানে যাবি না, আমি কিছু আমি যাবো পারলে তুই ঠেকাইস, ঠিক আছে? ওইটা বলে আপনাকে? হ্যাঁ এই কথা কোনে এক কথা দুই কথা দুজনে কিন্তু অনেক তক্কাতকি করছি। তক্কাতকি বলতে কি ওই আমারে মারছে, আমি ওরে মারছি, রেল লাইনের উপরে ঘুষাঘুষি করছি দুই বন্ধু মিলে। আচ্ছা কিন্তু মামলাটা কিন্তু এই মেলি মামলা, ওই রিনার নিয়ে, এই জিনিসটা আজ পর্যন্ত কেউ জানে না। তারপরে মারা ওরে মনে করেন যে গুছাইলাম, ওই আমারে গুছাইলো, গুছাই গিয়া করলো কি সেদিনকার রাত্রে বেলায় ওই কে বলবেন যে কইলো যে এই ঘটনা ইমাম তো বেশি বাইরে গেছে গা, ওরে ফালায় দিতে হইব, কে ওই শালা উস্তাদি বেশি করে, এই কথাটা কইছে মতন ওরা করলো কি, তাই ওরে পামু কই। এটা আপনার অপোজিশন গ্রুপকে গিয়ে বলেছেন মিলনের সাথে আপনার বিরোধের কারণে? হ্যাঁ বিরোধ না, কিন্তু সাধারণ ওই একটা মেয়ে নিয়ে ওই বুঝতে পেরেছি আমি। হ্যাঁ বলুন। ওই গিয়ে এই কথাটা বইলা দিল। বইলা দেওয়ার পরে আমি মনে করেন যে তখন কিন্তু আমি এভেলেবেল কন্টিনিউ সিগারেট খাই। ওই মেয়েটাকে কি আপনিও লাইক করতেন? না না তাহলে? লাইক করতাম না, মানে তো দোকানে কাজ করতাম, ও আমার ভাইয়া বইলা রাখতো, আর আমার তো কোনো বোন নাই। আচ্ছা, তো এক সম্পর্ক ছিল আপনার মেয়েটার সাথে? হ্যাঁ বোনের, আর ও মেয়েটাকে পছন্দ করতো? হ্যাঁ ভাই বোনের সম্পর্কে, কিন্তু ওইটার রং করতো, এটা একটু অন্যভাবে এসে চিন্তা করতো। আচ্ছা ওই রং করতো, কিন্তু আমি ওরা কইছি ওই আমার বোন, আর ওই মেয়েটা আমার ভাইয়া। মেয়েটাকে চাইতো, ছেলেটাকে আপনার বন্ধুটাকে চাইতো, মিলনকে চাইতো? চাইতো না চাইতো সেটাও তো আমি জানি না। এটাও আপনি জানেন না, কিন্তু আপনাকে ওর সাথে মিশতে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ ওর মাথা খারাপ হয়ে গেছে, ওই মনে করেন সব গিরিঙ্গি লাগাই দিচ্ছে। আচ্ছা তারপরে মনে করেন ওই বললো কি, ওই পোলা বাইন্ডে কইলো আমি ওই সময় টুকটাক করে সিগারেট খাই, ওই আমার বন্ধু রাসেলের লাগে মিল্লা মনে করেন যে স্টিক খাই, ওকে, আবার মাঝে মাঝে ট্রেনের ডাবার ভিত্তে বই মনে করেন হিরোনো দুই এক টান খাই, মানে মোটামুটি নেশার জগতে চলে গিয়েছেন তখন? পুরাই গেছি মোটামুটি, ওকে পুরাই গেছি। তারপরে মনে করেন হয় বললো কি অবকাশ গিয়ে কইছে, ওরা মনে করেন পজিশন উই কইরা রেল লাইন আছে, রেল লাইনের যে খালি যে রেলের বগি আছে ওর নিচে বয়ে রয়েছে, ওরা মনে করেন সবাই মিল্লা বাইরে এসে এক লগে মিলন দিয়ে সবার আগে বাইরে গায়ে নাম খারাপ। আমি ওই কি হয়েছে কয় কি হয়েছে তুই বোঝাস না কি হয়েছে, ওই সময় আমার ঘুষিটা দিস, আমার ওটা যে ভাইটা আছে তার একটু জ্ঞান হয় না যে তুই কার ঘুষি দিস, তুই চিনস, তুই আমার চিনস, আমি কেডা? ওরা আমি গেলাম দেখ মিলো তুই কেডা, তোরা আমি আমার তো ভালো কেউ চিন না, তুই গত 2 দিন আগেও মনে কর যে কথা কইতে পারস নাই, তখন তো এই শহরে কথা কছিস তুই আমার দা বল, এই শহরে যে কথা কস আমার আর রাসেলের দা বল, তুই কার দা বলে কথা এই কথাটা কইছি মতন আমার কয় দেখ কার দা বলে কথা কই, এই কথা কই দেখি এই কথা কই হারতারা নেই, ওরা মনে করেন যে অলরেডি 12-13 জন বাইরে গেছে। বাইরে ওই যে কাফলা গাছের কষা আছে, কাফলা গাছের কষা রুল
আর একজনের হাতে একটা হকি স্টিক ছিল। এগুলা দিয়ে ভাই আমার ইচ্ছা মতো পিড়েছে, আমার সম্পূর্ণ পিড়েছে। আমি ব্যথা পেয়েছি, এটা কোনো আফসোস নাই, কিন্তু আমার বাবা পাওটা ভাঙিয়ে গেছে। ওকে, আমার এই একটা পাও ভাঙিয়ে গেছে, আমি অলরেডি মনে করেন প্রায় 1 মাস পর্যন্ত আমি হাঁটতে পারিনি। পরে পাওটা ভাঙিয়ে গেছে মতন আমি ওরে কইছি, ওই সময় দেখি আমি পাওতে পারা দিতে পারি না। ওই সময় আমি মিলনকে কইছি, মিলন তোমার আমি একটা কথা শুনো ভাই, আমি একটু পানি খাওয়া, আমার 1 গ্লাস পানি খাওয়া নেই। আর আমার পানি খাওয়া নেই, এইরকম ভাবে পিটিয়েছে? হ্যাঁ। আর আমার পানি খাওয়া নেই, পানি না খাওয়া আমি বলছি ভাই আমার 1 গ্লাস পানি দিবি, আমি একটু পানি খাবো, তারপরে তোরা যা করো আমার করো। এই কথা বলছি। কিন্তু এইখান থেকে একটা পোলা আসছিল, নাম হলো স্বাধীন। স্বাধীন ওইটা আমার কয় কি মানে তো চেন খুলা দিয়া এটা পারো না। ঠিক আছে, এই কথাটা কইছে ভাই, বিশ্বাস করেন না। আমার ওই সময় আমি বাস্তব আমি ভাবছিলাম ওই সময় আমি মরে যাবো। তারপর আমি যে সময় যাওয়ান ধরতে গিয়ে ওই সময় আমি ওইটা খারাই বলছি, মিলন খারা আর একটা কদম দিস না, আমার কথা বল না, তারপরে যা। আমি কিন্তু রেল লাইনের উপরে পড়া ছিলাম, আর আমার থুয়া যাওয়ান ধরছে। পরে আমি কইছিলাম, মিলন তুই আজকে পারলে আমার মায়ের থুয়া যা, হয়তো আমার মায়ের আলা, তাহলে আমি যদি বাইচা থাকি তাহলে তোর আমি মায়ের রাখলাম। এই কথা কইলাম যে মিলন তুই আমার মায়ের আলা, পাই তোর পাই দিচ্ছি তুই আমার মায়ের আলা। মিলন আমি এমনি কইছি, মিলন তুই আমার দোস্ত লাগোস না, তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার মায়ের আলা ভাই, আর আমি যদি বাচ্চা থাকি তোর আমি মেরালাম। আমার এইভাবে রিকোয়েস্ট করছি, কয়েকবার কইছি ভাই তোর পাই দিচ্ছি, তোর পাই দিচ্ছি, আমার মায়ের আলা, আমার মারে নাই না মাইরা। আমার ওই অবস্থায় রেল লাইনের ফালাই থুয়ে গেছে গা। কিন্তু আল্লাহরই কাম, কিছুক্ষণ পরে আমার বন্ধু রাসেল আইছে, ওই জায়গা দিয়ে যাওন ধরছে। যাওন ধরে রাসেল আমার অবস্থা দেখা, রাসেল আমার তৈরি নিয়ে গেছে গা, ক্লাবে নিছে। ক্লাবে নিয়ে বসাইয়া পায়ে মনে করেন বরফ টরফ দিয়া ডলছে টানছে, ফকিরাই না জারাইছে মনে করেন। ওই যে সেই ভাঙ্গা গেছে গা, যেটার ভিতর থেকে মনে করেন এই জিনিসটা আছে না, গেরাটা সরে গেছিল, আড্ডি ভাঙ্গে নাই কিন্তু গেরা সরে গেছিল ওই অবস্থায়। পরে আমি তোরে কইলাম এই ঘটনা, কি করো? মিলনটা ফালাই দিই, সমস্যা কিন্তু তোরা ফালাবি মানে আমি ফালাম। এই কথা কইয়া ভাইয়ের কাছে কইলাম, ভাই কয় সেরা তো নিরহ, কি করবি? আমি আমি ফালাই কয় দিয়ে ফালাই, সমস্যা কি? তখন তো আমি বুঝতে পারি না যে ফালাইলে কি হয়। তখন তো আমার মাথায় খালি ভূত একটা হয়, আমার মারছে, আমি ওরে মারবো। তো এরকম করে আমি মনে করেন 1 সপ্তাহ পরে মোটামুটি খোরায় করে হাঁটতে পারি, একটু করে রাস্তায় বাইরে পারি। ওই অবস্থা আমার কাম কাজ কিন্তু টোটালি অফ হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আমি বাইরে দেখি কি মিলন হাঁটতেছে, আমি দিকে ডাক দিই, কে দোস্ত কেমন আছো? এটা কিন্তু আমার মনে শয়তানির ডাক। মানে আলটিমেটলি আপনি চাচ্ছেন ওকে বাগে নিয়ে এসেছে কোনো ভাবে ক্ষতি করা। আমার নিয়ে তৈল কি আমি ওরে মারবো। আমি ওরা ডাক দিলাম, কিরে মিলন দোস্ত কেমন আছো, এদিকে আসো। হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? তা বুঝতে পারছোস না আমি কি হয় দোস্ত যা হয়েছে এই করে লাভ নাই, তুই আর আমি দোস্ত আছি, তুই আর আমি আজকের থেকে চলি আয়। এই কথা দুজনে বৈশা মনে করেন গরুর গোস 10 টাকা প্লেট, এটি দিয়ে 3টা বড় 3টা রুটি খাইলাম, 3টা 6টা রুটি 2 প্লেট গোস খাইলাম। দুজনে খাইয়া ওই অবস্থা আবার ঘুরতে পারিলাম। পুরা টোটালি সন্ধ্যাবেলা করলাম। পরে মিলন আমি করলাম, কিন্তু ওর একটা আকর্ষণ ছিল, জীবনে মাল হাতে লয়নি, মেশিন জীবনে হাতে লয়নি। ওর অনেক স্বপ্ন ছিল যে আমি মেশিন নেবো। আমি ওর একটা লোভ দেখাইলাম, মিলন তুই তো আমাকে লাগে যাইতে যাচ্ছিস, তোরা আমি আজকে একটা মেশিন দিয়ে দেবো। আমার কাছে তো মেশিন অনেক আছে, তুই তো জানোস। আছে জানি তো, আমার কাছে একটা মেশিন আছে, কিন্তু একটু সমস্যা আছে। কি মেশিনটা এক জায়গা ফালাই না, মেশিনটা তোর থেকে উড়াইতে হইব। কোন জায়গা থেকে উড়াইতে হইব? ওই জায়গা থেকে, কিন্তু এখন তো উড়ান যাবো না, সন্ধ্যার পরে উড়াইতে হইব। দোস্ত সন্ধ্যার পরে শীতকালে 3টায় ঠিক আছে, উড়াই থাকুন, সমস্যা নেই, আমার দিয়ে দিবি তো। আমি কিছু 6টা মাল আছে, 6টা মেশিন আছে, 6টা মেশিন উড়াই দিবি, তুই একটা লয়ে যাবি, নিবি যে আমি কিন্তু যাই সবার কাছে কমে আমার একটা মেশিন হারাই গেছে গা, কেউ যেন না জানে। হ্যাঁ, আপনি তাকে বিশ্বাস করার জন্য কথাগুলো বলছেন। হ্যাঁ ওকে, যে কেউ জানি না জানে যে আমি তোর একটা মেশিন দিছি। হ্যাঁ দোস্ত ঠিক আছে। এই কথা কমানোর পরে আমি ওরে নিয়ে মনে করেন ঘুরতাছি। এই কিন্তু পুরো বিকাল বেলা 12টার থেকে শুরু করছি, সারাদিন খালি দুপুর বেলা ভাত খায়া ঘরের থেকে গায়ে যায়, খায়া লগ বাইরে পড়ছে। পরে পুরা দিন সারাদিন ঘুরছি। সন্ধ্যাবেলা আমি একলা ঘুরতেছি, চিন্তা করি একলা কি অল্লাহ পারো কিনা পারুম না। ওই বইয়া এক জায়গায় বই সিগারেট খাই, আর ওই জিনিসটাই খালি আমার ভাবনা যে অল্লাহ পারুম কি পারুম না। আবার চা খাই, ওই একই ভাবনা। মানে তো বেলা 12টার দিকে আমার টার্গেট কি ছিল শেষ করে? আর মারবো আমি। মারবো মানে কি? গায়ে হাত পায়ে যেভাবে আপনাকে মেরেছে সেভাবে মারবেন না? তাহলে মেরে ফেলবেন আপনি? এই প্ল্যানটা করছেন? এটা কি আপনার গ্রুপের যারা ফ্রেন্ড ছিল তাদের সঙ্গে আলোচনা করেছিলেন যে আপনি কাজটা করবেন? কি করবেন? মানে গুলি করবেন? না, তাহলে গুলি টুলি কিছু বুঝেন। আপনার মার খাওয়ার কতদিন পরের ঘটনা এটা? 1 সপ্তাহ পরে। তার মানে তখন আপনার মেজাজ খুবই হাই। ওকে বলুন। তারপর পরে আমার টার্গেট ওরে মেরালাম, যেমনি মারতে পারি। এখন আমার লগে কিন্তু সময় মাল আছে, মেশিন আছে, গুলি করে দিলে যে কোনো সময় দিতে পারি। কিন্তু আমি ওরে গুলি করে মারুম না, আমার নেই তো আমি কষ্ট দিয়ে মারুম। যেমন আমার পিটাইছে মারছে, আমি ওরে অমনি মারুম। এখন এই সময়টা আমি ওরে ঢুকতে বললাম যে দোস্ত, আমি আমার এক বন্ধুরে ফোন দিচ্ছি। ওই সময় আমি একটা 1600 মডেলের সেট চালাই, ওই নাম্বার দিয়ে আমি ফোন দিলাম, দোস্ত তুমি কই? কে কিছে? মোরে দিকে তোমার কথা আছে না। আরে বহাইলাম, মিলন গেলাম, মিলন একটা সিগারেট ধরা দোস্ত। আমি তো যারে মারুম আমি ওরে বললাম, দোস্ত একটা সিগারেট ধরা। আবার দোকানে গেছে সিগারেট, আমি ওরে বললাম দোস্ত কিন্তু আজকে ভালো একদম
ওরে কিন্তু আমি আজকেই ফালাই দেবো। ওকে। রাসেল আবার দিয়ে ফালাই, সমস্যা কি, গুলি কর। আমি কি না গুলি করো, আর আমি আমার যেমন কোন জায়গা আমি কি সেই যে দেওয়ালে এটা ওই সাইডে ওই সাইডে যাইবো নি, আমি কিছু হওয়ার লয়ে গেছি ওই সাইডে, তুই কি থাকবি আমার লাগে? কয়া দোস্ত তোর লেগে আমি সব করতে পারি, এটা করতে পারবো না, এটা কোনো কথা হইলো, তুই আমার লেগে করছিস না, কিন্তু আমি ওর লেগে অনেক মারামারি করছি। তারপরে এই আমি আর এই রাসেল মিল্লা ওরে লয়ে গেলাম ওই লগিয়া অগই ঘর, এটা কিন্তু অগ এই যে এই ঘরটা অগ, আমি এর থেকে একটা ঘরের পিছনে লয়ে গেলাম, অগ ঘরের পিছনে একটা বাউন্ডারি করা, বাউন্ডারির সাইডে লয়ে গেলাম। জি। কিন্তু অগ ঘরে যে কথা কইতাছে এটা টোটালি সবাই আমরা শুনতেছি। আবার এই যে ডান সাইডে একটা দেওয়াল রাস্তার জি। বাউন্ডারি করা থাকে, তো বাউন্ডারি ওই সাইডে মনে করেন যে রোড, মেন রোডের সাইডে পুলিশের গাড়ি লাগাই না, রেল লাইনের উপরে র্যাবের গাড়ি লাগাই না, ওকে। কিন্তু চারো সাইডের লোকজন কিন্তু আমি এর ভিত্তি বেড়া যে কাজটা করলাম কেমনে হয় গেছে। যাওয়ানোর পরে কইলাম দোস্ত এই জায়গা নামতে, তুই নামবি না? বেটা আমার শরীর ভালো না, আমার শরীরে জল দেখে নামি না, তুই নামা উড়া। মানে আলটিমেটলি আপনি ওকে বলছেন যে এখানে পিস্তল গুলো আছে, পিস্তল গুলো ভাবে তুলে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাস্তব কিন্তু আর কিছু নাই, আচ্ছা, যে এক কাজ করে আমার নামতে হবে মানে আপনারা কোথায় ছিলেন, কোথা থেকে নামবেন? ডুবাই